শোনা যাচ্ছে? চলো কালকেরটা পড়েছিলি? বাড়িতে কেউ না, পড়াশোনা আমরা করি না। পড়েছিস ইন্দ্রাণী? আচ্ছা, সাত্তকী কালকে ছিল না। সাত্তকী কোথায় ছিলি? ম্যাম আমার অ্যাকচুয়ালি ঠিক টাইমটা ঠিক হচ্ছে না। আচ্ছা শোন, তো যখন টাইমটা হচ্ছেই না, তাহলে তুই বটানি ক্লাসটা, ওই যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, কি তুই শুরু করেছিস? না, ওটা শুরু কর। ওটা আমি শুরু করে দিয়েছি। কোনো ডাউট থাকলে তুই আমাকে জিজ্ঞেস করে নিবি। আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্টটা মোটামুটি পুরোটাই কালকে কমপ্লিট করেছিস। যারা আছিস আজকের ক্লাসে, গতকালের ক্লাসটা করিসনি, গত পরশু সরি শুক্রবার দিন বটানি ক্লাসটা করিসনি, তারা প্লিজ ওই ইয়েটা রিপ্রোডাকশন ইন অর্গানিজমসটা, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার যেটা 12 এর রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, আমি আসছি জুলজিতে, ফার্স্ট চ্যাপ্টার ওইটা অবশ্যই বাড়িতে গিয়ে দেখবি। যা আছে আমরা ছোটবেলা থেকে যা পড়ছি সেটাই আমরা পড়েছি আগের দিন। ওখানে শুধু গ্রাফটিং, লেয়ারিং, মানে আর্টিফিশিয়াল প্রপোগেশনের কিছু পার্ট আমরা এক্সট্রা পড়বো, সেটা অবশ্যই বাড়িতে পড়বি। যদি অসুবিধা হয় আমাকে ডাউট ক্লিয়ার করে নিবি, কারণ আমি কিন্তু আর প্রথম থেকে পড়লে সবার সিলেবাস শেষ করতে পারবো না। তো সেই জন্য আমি কিন্তু অ্যাম্ফিমিক্সিস অ্যাপোমিক্সিস থেকেই ধরবো এবং পরের চ্যাপ্টারটাই চলে যাব। আচ্ছা, human reproduction. হিউম্যান রিপ্রোডাকশন ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিউম্যান হচ্ছে ইউনিসেক্সুয়াল না বাইসেক্সুয়াল বলতো? ইউনিসেক্সুয়াল। আচ্ছা, আর ডাইমরফিক না হার্মাফ্রোডাইট? ডাইমরফিক না হার্মাফ্রোডাইট? ডাইমরফিক না হার্মাফ্রোডাইট মানে হচ্ছে মরফোলজিক্যালি দুটো আলাদা আলাদা সেক্স আছে, নাকি একটা বডিতেই দুটো সেক্স আছে। ডাইমরফিক মানে দুটো আলাদা বডি, দুটো আলাদা সেক্স, আর হার্মাফ্রোডাইটস মানে একটা বডিতেই দুটো সেক্স। তাহলে কোনটা হিউম্যান? ডাইমরফিক। গুড, হিউম্যান হচ্ছে ডাইমরফিক, মানে আলাদা আলাদা সেক্স হচ্ছে আলাদা আলাদা বডিতে প্রেজেন্ট। যখনই আলাদা আলাদা সেক্স আলাদা আলাদা বডিতে প্রেজেন্ট হবে, তার মানেই আলাদা আলাদা সেক্স অর্গান থাকবে, এবং যারা একে অপরের থেকে কোয়াইট ডিফারেন্ট হবে। অব্রদীপের একটা ডেমো ক্লাসে অব্রদীপ কিন্তু মোটামুটি রিপ্রোডাকশনটা পড়েছে, কাজে ও আজকে আমাকে সমস্ত জিনিসের উত্তর দেবে। আচ্ছা, তাহলে দুটো আলাদা আলাদা বডিতে দুটো আলাদা আলাদা সেক্স প্রেজেন্ট রয়েছে। একটা হচ্ছে মেল, মেল যে গ্যামিটটা প্রডিউস করে, দাঁড়া সাত্তকী বলবে, সাত্তকী। আর ফিমেল যে গ্যামিটটা প্রডিউস করে, আগে সেটার নাম বল। মেল গ্যামিট ফর হিউম্যান শুক্রাণু। গুড। আর ফিমেল গ্যামেট ইন্দ্রজিৎ? ও বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। স্পার্ম অ্যান্ড এগ। আচ্ছা, এইখানে একের এ, which hormone are responsible, ছোটবেলা ক্লাস 10, which hormone is responsible for male testosterone? Good. ফিমেল হরমোন বল। দাঁড়া, তুই বলবি না? আচ্ছা, ইস্ট্রোজেন বলেছে। এর সঙ্গে ই এর সঙ্গে না অনেক বইতে ও আছে, ওটা পুরনো স্পেলিং, ওটাও এখনো ঠিকই, দুটোই চলে। আর একটা ফিমেল হরমোন বলবি, বলতে পারবি? ইন্দ্রাণী বলবে না, অব্রদীপ বলবে না, দাঁড়া শোভন বলবে। শোভন? প্রোজেস্টেরন। গুড, প্রোজেস্টেরন। এটুকুনি তো আমরা সবাই পেরে গেছি। এইবার আমরা দুটো জিনিস জানবো, একটা
হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি বলতে যেটা যে অর্গানগুলো ডাইরেক্টলি সেক্সের সঙ্গে বা রিপ্রোডাকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ডাইরেক্টলি, যেটা ছাড়া হবেই না। আর অ্যাক্সেসরি বলতে বা সেকেন্ডারি বলতে যেগুলো হেল্প করে। যদি আমরা একটাই ধরি আপাতত, যদি যেহেতু আজকে আমরা মেলটা ফার্স্টে পড়বো তারপরে ফিমেলটা, তো মেলটা যদি আজকে ধরি তাহলে মেল প্রাইমারি সেক্স অর্গানগুলো বল। টেস্টিস। গুড। স্কুলে শুরু হয়েছে এটা তোদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম? না শুরু হয়নি। অপ্রদীপ শুরু হয়েছে? না ম্যাম। আচ্ছা, স্কুল তো শুরু খুলে গেছে তো সকলের স্কুল? হ্যাঁ স্কুল খুলে গেছে কিন্তু এখনো স্টার্ট হয়নি। আচ্ছা, স্নেহজিৎ অনেক দিন বাদে এসছে। স্নেহজিৎ, একটা টেস্টিস হলো, তার সেকেন্ডারিটা বল। বল। হ্যাঁ মনে নেই, ভুলে গেছি। মনে নেই। আচ্ছা, ইন্দ্রজিৎ, তারা আসছে, শোভন আসছে, 1 মিনিট। ইন্দ্রজিৎ আছিস তো তুই? ইন্দ্রজিৎ, হ্যাঁ অসুবিধা আছে মাইকে। মনে নেই, ঠিক আছে, নো প্রবলেম। শোভন বল, শোভন বলতে শুরু করেছিল। এপিডাইমিস, তারপর ঠিক, প্রথমে আমরা এটাকে ডাক্ট বলবো, একটা হচ্ছে গ্ল্যান্ড বলবো, তাহলে একটু সুবিধা হয়ে যাবে আমাদের। ডাক্টের মধ্যে সেকেন্ডারি ডাক্ট বলতে এপিডাইডাইমিস, ভাস ডিফারেন্স, ভাস ইফারেন্সিয়া, আর গ্ল্যান্ডের মধ্যে একটা বলতো শোভম, একটা গ্ল্যান্ড বলতো যেটা আমাদের ইয়েতে লাগে মেলদের ক্ষেত্রে ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। এগুলো আমরা আরো বলবো। হ্যাঁ বলবি, দাঁড়াই শোভনকে একটু টাইম দে, ও যদি মনে করতে পারে। এগুলো আমরা সব পড়বো, সেই জন্য আমি জাস্ট মানে বলে চলে যাবো আর কি। একটা গ্ল্যান্ড বল না। গ্ল্যান্ড, হ্যাঁ হ্যাঁ বল। গ্ল্যান্ড, যেটা দিয়ে শুক্রাণুগুলোকে নারিশ করে, স্পার্মটাকে নারিশ হয়। সবাই এটা শুনেছিস, খুব শুনেছি আমরা, 10 এটা আমাদের ছিল। অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। আচ্ছা ইন্দ্রাণীকে এবার সময় দেওয়া হলো। ইন্দ্রাণী বল ফটাফট। প্রস্টেট গ্ল্যান্ড আর কাউপার গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড এন্ড কাউপার গ্ল্যান্ড, রাইট, একদম ঠিক। প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইডটা দিয়েই না ওই আমাদের স্পার্মটাকে নারিশ করা হয়, যাতে স্পার্মটা ডেভেলপ করে এবং ফিমেল ট্র্যাকে গিয়ে ওটা আরো যে 72 আওয়ার্স অব্দি যেটা ওটা লিভিং থাকে, মানে ফার্টিলাইজ করতে পারবে, তার জন্য তো নারিশমেন্ট দিয়ে দেওয়া হবে। তো সেই সেক্রিশনটা বেসিক্যালি প্রস্টেট গ্ল্যান্ডের সেক্রিশন, আসবো আমরা। আচ্ছা, এইটা হচ্ছে দ্য মেল অর্গান অফ রিপ্রোডাকশন। এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, অ্যান্ড এটা হচ্ছে যদি তুই এইভাবে কাটিস স্যাজিটাল সেকশন, তাহলে মানে সাইড ওয়াইজ তুই যদি এইভাবে কাটিস তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, অ্যান্টেরিয়র ভিউতে দেখ ইউরেটার, ইউরিনালি ব্লাডার, ডাক্ট, seminal vesicles, prostate gland, barbourethral gland, urethra, epididymis, testis, penis, glans penis। ঠিক আছে, দেখ যখন টেস্টিসটা আছে, মানে স্ক্রুটামের মধ্যে, স্ক্রুটামের গল্পটা আমরা আসছি কেন আগে থেকে বডির বাইরে, সেগুলো সব আসছি, জাস্ট আমরা একবার ভিউটা দেখে নেব। ভিউটার মধ্যে অ্যান্টেরিয়র ভিউতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউরেটার, মানে একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে যে ইউরিন যেটা দিয়ে বেরোয় ফর মেল পেনিস, আর যেটা দিয়ে স্পার্ম বেরোয়, দুটো কিন্তু একই।
কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আলাদা দুটো ডাক্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর একটা হচ্ছে ভেজাইনা। কিন্তু মেলদের একটা পোর্শন দিয়েই সমস্ত জিনিসটা বেরোয়। তার মানে দুটো ফাংশন কখনোই একসঙ্গে হয় না, আইদার স্পার্ম বেরোবে নইলে ইউরিন বেরোবে। আচ্ছা, এইবার দেখ, এই যে যখন আমরা এপিডাইডাইমিস বলছি, এমন একটা চ্যানেল যেটা নিচের দিকে নামবে এবং ডিফারেন্সটা ওপর দিকে গিয়ে পেনিস দিয়ে আমাদের স্পার্মটাকে মানে ইয়ে করে দেবে, বার করে দেবে, ঠিক আছে, বডির বাইরে আসবে। এইবার আমাকে বল যে আমরা সবাই জানি যে টেস্টিসটা বডির বাইরে থাকে, যে পাউচটার মধ্যে থাকে সেইটাকে কি বলে? টেস্টিসটা মেলদের ক্ষেত্রে বডির, হ্যাঁ, সেটাকে কি বলে? স্ক্রুটাম। স্ক্রুটামটা বডির বাইরে কেন থাকে, মানে টেস্টিসটা স্ক্রুটামের মধ্যে বডির বাইরে কেন থাকে, এটা আমাকে স্নেহজিৎ বলবে। দাঁড়া স্নেহজিৎ, এটা তো মনে আছে? স্ক্রুটাম কেন বাইরে থাকে? বডির বাইরে কেন থাকে? সবকিছু বডির ভেতরে দিয়েছে, স্ক্রুটামটা ফর পার্টিকুলারলি মেল বডির বাইরে কেন দিয়েছে? সাত্য কি মনে আছে? দেহের তাপমাত্রা তো 37, আর কিন্তু -3 ডিগ্রি আর 4 ডিগ্রি কম হওয়ার জন্য তার বাইরে তাতে এই যে মাইনাস, অ্যাকচুয়ালি এনসিআরটি বলছে 2 to 2.5, এটা ধরেই চলছি। তোরটাও ঠিক, কারণ এক একজনের জন্য এক একটা, কোনো কিছু ফিক্সড হিউম্যান বডিতে বলে দেওয়া যায় না। এইটা ধরে চললাম কারণ এনসিআরটি দিয়েছে। 2 to 2.5 ডিগ্রি কম কার থেকে? বডি টেম্পারেচার থেকে। 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের বডি টেম্পারেচার, তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি কম টেম্পারেচারে স্পার্মটা ডেভেলপ হয়। বডি টেম্পারেচার এলে স্পার্ম নষ্ট হয়ে যায়, সেই জন্য বডির বাইরে টেম্পারেচার কম রাখতে আমাদের কিন্তু এই যে স্পার্মটা ডেভেলপমেন্টের জন্য বডির বাইরে থাকে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই কারণে প্রচন্ড ঠান্ডায় যদি আর্মি পোস্টিং হয় লাইক লাদাখ, সেখানে 6 মাস বাদে সেই আর্মিদের পোস্টিং নিচের প্লেন্সে করিয়ে দেওয়া হয়, নতুন সেট অফ আর্মি পাঠানো হয়। কারণ প্রচন্ড ঠান্ডায়, অত ঠান্ডাতে স্পার্ম প্রোডাকশনটা কমে যায় বা হয় না। সেম অ্যাজ যখন থরে পাঠানো হয় তখনও কিন্তু কিছুদিন বাদে আর্মি পোস্টিং চেঞ্জ করা হয়, কারণ অত গরমেও স্পার্ম প্রোডাকশনটা কমে যায় বা হয় না, এর থেকে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে সেই পার্সন। সেই জন্য সবসময় একটা মানে তার 6 মাস করানোর পর চেঞ্জ করে দেওয়া হয়, কারণ 2 to 2.5 ডিগ্রি লেস টেম্পারেচার ফ্রম আওয়ার বডি টেম্পারেচার স্পার্মটা ডেভেলপ করবে। ফাইন, সেই জন্য স্ক্রুটাম দেওয়া হয়েছে, সেই জন্য স্ক্রুটামের ভেতরে আলাদা করে বডির বাইরে টেস্টিসটা রয়েছে, টেস্টিসের মধ্যে স্পার্ম প্রডিউস হচ্ছে। কোথায় হচ্ছে সেটা আমরা দেখছি। এরপরে যেটা আমার কথা, যে প্রথমে কিন্তু যখন এটা মানে মার বডিতে থাকে তখন কোনো আইডিয়া আছে কত মাস অবধি টেস্টিসটা বডির ভেতরেই থাকে? এটা তো অব্রদীপের পাড়ার কথা। অব্রদীপ, কত মাস অবধি টেস্টিসের যখন বাচ্চাটা ফর্ম করে মার বডিতে, কোনো মেল চাইল্ড কতদিন অবধি বডিতেই থাকে, বাচ্চাটার বডিতেই থাকে, বা পার্টিকুলার কোন মাসে বডির বাইরে আসে, ডিসেন্ট ডাউন হয় টেস্টিসটা? ইন্দ্রাণী, কোনো আইডিয়া কোন মাসে ডিসেন্ট ডাউন হয়? না, আমি সেটা জানি না। আচ্ছা, 7 মান্থ যখন হয় বাচ্চাটার, তখন টেস্টিসটা বাচ্চাটার পেলভিক রিজন থেকে নিচের দিকে নেমে আসে, স্ক্রুটামের মধ্যে চলে আসে। এইটা হচ্ছে ডিসেন্ট ডাউন অফ টেস্টিস বলে এই ফেনোমেননটাকে।
কোন পার্টিকুলার চ্যানেলটা দিয়ে আসে? পেটটা কেটে তো আর বেরিয়ে আসতে পারবে না। ইনগুইনাল ক্যানেল। গুড, ইনগুইনাল ক্যানেল দিয়ে, ভেরি গুড, এই তো অবদীপ বলেছে। ইনগুইনাল ক্যানেল পার্টিকুলার একটা টার্ম আছে, এই ইনগুইনাল ক্যানেল দিয়ে পার্টিকুলার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভেতর দিয়ে টেস্টিসটা কিন্তু বডির বাইরে স্ক্রুটামের মধ্যে ডিসেন্ড ডাউন হয়। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক টার্মস রিগার্ডিং, যেটা আমাদের আগে মানে আমাদের ইন্ট্রোডাকশনে যেটা বলার কথা সেটা আমি একটু পরে বললাম ছবিটা দেখানোর পর, যে কি কি বেসিক জিনিস আমাদের এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। এইখানে স্ক্রুটামটা আমরা আলাদাভাবে একটা ছবিতে দেখিয়েছি। সেই ছবিটাকে যখন আমরা কাটছি, স্ক্রুটামটা যদি এভাবে কাটে, তখন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টেস্টিসটা রয়েছে, এবং টেস্টিসের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো লোবিউলস রয়েছে। এবার আমরা পরেরটাই যাব। পার্টিকুলার একটা মাসেল টেস্টিসের মধ্যে আছে, যে মাসেলটা খুব ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে, যেটা স্ক্রুটামের মধ্যে বিলং করে। সেই মাসেলটার নাম হচ্ছে ডার্টাস মাসেল। ডার্টাস, আমরা যেহেতু স্ক্রুটামটা বলতে বলতে আসছিলাম যে ওর মধ্যে স্পার্ম থাকে, ডেভেলপমেন্টের জন্য দরকার হয়, ওটা বাইরের একটা পাউচ তো এবং ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, সেই জন্য এই মাসেলটার কথা বলেই আমি বেরোবো। সেটা হচ্ছে ডার্টাস মাসেল। যখন প্রচণ্ড ঠান্ডায় বা কোনো সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় বডিটার টেম্পারেচারটার জন্যে স্ক্রুটামটা বডির কাছে চলে আসে, স্ক্রুটামটা কন্ট্রাক্ট করে বডির কাছে চলে আসে টু গেইন টেম্পারেচার। যখন ঠান্ডা, খুব ঠান্ডা লাগে, যাতে ওই প্রচণ্ড ঠান্ডাতেও তো স্পার্মটা নষ্ট হয়ে যাবে, তাহলে যাতে নষ্ট না হয়, যখন বডির কাছে চলে আসে, সেই কাজটা ইজ ডান বাই, মানে স্কুইজিং হচ্ছে যখন, এবং মানে পেলভিক রিজন এর কাছে চলে আসছে স্ক্রুটামটা, সেই দ্যাট ইজ ডান বাই ডার্টাস মাসেল। এটা তোদের বইতে আছে। ডার্টাস মাসেলটা কিন্তু খুব হাইলাইট করে পড়বি, কারণ নিটের কোয়েশ্চেন এই অ্যানাটমিটা থেকে আসে। ডার্টাস মাসেল, বাইরে ফাইব্রাস স্কিন দিয়ে আমাদের স্ক্রুটামটা ঢাকা থাকে, ওপরে একটা এইভাবে একটা স্পার্মাটিক কর্ড নেমেছে। স্পার্মাটিক কর্ডের অ্যানাটমিটা আমরা যাব। এক্সটার্নাল ফেসিয়া এখানে রয়েছে, ক্রিমাস্টিক মাসেলস রয়েছে। ক্রিমাস্টিক মাসেলস হচ্ছে ওটা যেমন বডির কাছে নিয়ে আসছে, ক্রিমাস্টিক মাসেলস হচ্ছে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় ক্রিমাস্টিক মাসেলস এর ওপরে ফাংশনটা করে, এবং যার জন্য ইজ্যাকুলেশনটা সম্ভব হয় বা ইরেকশন। পেনিসটা যখন ইরেকশন হয় তখনও এই ক্রিমাস্টিক মাসেলসটা রোল প্লে করে। ঠিক আছে, এক্সটার্নাল ফেসিয়া মানে হচ্ছে বাইরের দিকের কভারিংটা, আর হচ্ছে নিউরোভাস্কুলার স্ট্রাকচার। দিস পেনিস ইজ ভেরি মাচ সেন্সিটিভ ফর এনি সেক্সুয়াল এক্সাইটমেন্ট অর এনি কাইন্ড অফ এক্সাইটমেন্ট। তার মানে এখানে নার্ভাস টিস্যু বা নার্ভস ভীষণভাবে থাকা জরুরি। ভিসেরাল ক্যাভিটি এবং পেরিয়েটাল ক্যাভিটি, এটা আমরা জানি সবাই। সেপ্টাম অফ হচ্ছে, সরি এটা একটু বাড়বে, স্ক্রুটামটা এইভাবে দুটো টেস্টিসটা মাঝামাঝি, এই যে সেপ্টামটা, এই সেপ্টামটা মানে একটা হচ্ছে ভাঙা, মানে জাস্ট একটা কভারিং দিয়ে দুটো আলাদা আলাদা চেম্বার করা হয়েছে, এই হচ্ছে সেপ্টাল অল অফ স্ক্রুটাম, আর এইখান থেকে হচ্ছে পেনিসটা বেরিয়ে আসছে। তাহলে স্ক্রুটামের ক্ষেত্রে, স্ক্রুটামের অ্যানাটমিতে আমাদের যেটা হাইলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে স্পার্মেটিক কর্ডটা বেরোচ্ছে, এখানে নিউরোভাস্কুলার জাংশন থাকছে, এখানে দুটো ধরনের মাসেলস থাকছে যারা আলাদা আলাদা
ইন্ডিভিজুয়াল ফাংশন প্লে করে। একটা হচ্ছে ডার্টাস মাসল, আর একটা হচ্ছে ক্রিমাস্ট্রিক মাসলস, আর হচ্ছে এইখানে নার্ভাস, এখানে একটা সেপ্টা থাকে যেটা দিয়ে ডিফারেন্স করা হচ্ছে, এবং নার্ভাস টিস্যুটা এখানে হাইলি মানে পয়েন্টেড আউট পোর্শন অর হাইলি ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমাদের সেক্সুয়াল এক্সাইটমেন্টে সময় কাজে আসে। এইবার আমরা যদি ওই জিনিসটাকে, ওই লোবিউলস গুলোকে কেটে নিই, তাহলে কি দাঁড়াবে? তাহলে ঠিক এইরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে, গোল 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 গোল। তুই যখন কাটছিস এই গোল গোল জিনিসটাকে আমরা বলবো সেমিনিফেরাস টিবিউলস। এইখানে স্পার্মস গুলো ডেভেলপ করবে। এর বাইরে যে জায়গাটা থাকবে ইন্টারস্টিশিয়াল টিস্যু, মানেই হচ্ছে ভেতরে কোনো অর্গানের ভেতরে ইন্টারনালি যে সমস্ত টিস্যু থাকে সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল টিস্যু। এবং দিস ইজ দ্য লেডিক সেল, যেটা আমাদের স্পার্মটাকে নারিশমেন্ট দেবে, এবং স্পার্মটাকে হচ্ছে নারিশমেন্ট সেমিনিফেরাস টিবিউলসের ওপর লেডিক সেলের সেক্রিশন গুলো কাজ করে স্পার্মেটিক ফর্মেশনে হেল্প করবে। তার মানে টেস্টোস্টেরন এখান থেকে সেক্রিট হবে। তাহলে এই যে কাটা সেকশনটা, এইটা হচ্ছে আমরা সেমনিফেরাস টিবিউলসের আলট্রা স্ট্রাকচার দেখতে পেলাম। ইট ইজ নাথিং বাট দ্য টিবিউল লাইক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে এইভাবে কেটেছিস, কাটলে this structure actually appears. Cell of Leydig important, interstitial টিস্যুটাও important, and the seminiferous tubules এর মধ্যে থেকে স্পার্মটা বেরোবে। আচ্ছা, এইবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পার্মের একটা আলট্রাস্ট্রাকচার আমরা পড়বো। আচ্ছা, বিফোর দ্যাট এই যে স্পার্মের যে স্ট্রাকচারটা, এটার মধ্যে বেসিক্যালি যে স্পার্ম যখন আমরা যে প্রসেসটায় স্পার্ম পড়বো সেটা হচ্ছে স্পার্মেটোজেনেসিস। সেটা আমরা উজেনেসিসের সঙ্গে একসঙ্গে পড়বো যাতে আমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো সেটাতে আমরা আসছি। এবার আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে লেয়ারটা স্পার্মের গায়ে রয়েছে, দ্যাট ইজ অ্যাক্রোজোম। আচ্ছা, আমাকে একটু কেউ বলবি যে অ্যাক্রোজোমের বেসিক ফাংশনটা কি? সবাই চুপ করে থাকলে হবে না, কাউকে তো একটু তো কিছু বলতেই হবে। অ্যাক্রোজোম হচ্ছে ওই ওভালের যে প্রাচীরটা থাকে ওটাকে ভেদ করতে সাহায্য করে। একদমই তাই, অ্যাক্রোজোম হচ্ছে। আচ্ছা অব্র, তুই এরকম চুপচাপ করে বসে আছিস কেন? তোকে তুই এগুলো বইটা আর খুলিস নি আমি পড়ানোর পর? কি রে, দেখ কিছু বলছে না। চলে যাচ্ছে সে, দাঁড়া তোকে ধরি আমি। আচ্ছা, তাহলে হচ্ছে যে অ্যাক্রোজোমটা এক্স্যাক্টলি সো, যে আমাদের এগের ওপরে আমরা একটা যখন পড়বো তখন আমরা জানবো যে আউটার সারফেসের আউটার লেয়ারটাকে জোনা প্যালিসুডা বলে। ওই লেয়ারটাকে লাইজ করতে মানে পেনিট্রেট করতে হচ্ছে অ্যাক্রোজোম হেল্প করে। এই নিউক্লিয়াসের কাজ কি শুভম বলবে? শুভম, নিউক্লিয়াসের কাজ কি? শুভম, অব্র, এই নিউক্লিয়াসের কাজ কি? স্পার্মের নিউক্লিয়াসটার কি ফাংশন? সাত্য কি ফাংশন বল? এটা তো সেই ক্লাস 10 এর পড়া। ইন্দ্রাণী বল। এটা ঠিক মনে নেই। সে কি? এই নিউক্লিয়াসটা গিয়ে এগ নিউক্লিয়াসের সঙ্গে শুধু ফিউজ করবে,
হয়েছে মনে পড়েছে? এটা জাস্ট গিয়ে এখানে টাচ করলো, এ লাইস করে দিল, লাইস করে দিয়ে পুরো স্পার্মটা তো আর ভেতরে ঢুকে যাবে না, নিউক্লিয়াসটা গিয়ে নিউক্লিয়াস থেকে হিট করে ফিউজ করবে, সেটাই হচ্ছে স্পার্ম নিউক্লিয়াসের কাজ। তোদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে হ্যাঁ, না না বৃষ্টি হয়নি, কিছুক্ষণ আগে হচ্ছিল। আচ্ছা, না মানে কারোর কি মানে নেটওয়ার্কটা নেই নাকি কেউ উত্তর দিচ্ছে না, ভাবছি কি ব্যাপারটা কি হলো, একটা ইজি ব্যাপার। আচ্ছা, এবং এইখানে একটা প্রমিনেন্ট সেন্ট্রিওল আছে, যে সেন্ট্রিওলটা ডিভিশনের, আমরা জানি সেন্ট্রিওলের ফাংশনই হচ্ছে ডিভিশন। এক্সিয়াল ফিলামেন্ট আর টেল এই দুটোর মোটামুটি একই কাজ স্পার্মের। এটা হচ্ছে হেভিলি উইপিং অ্যাক্টিভিটির জন্য বা হেভিলি মুভমেন্টের জন্য এরা হচ্ছে আমাদের যে ফিমেল ট্র্যাকটা আছে, ফিমেল ট্র্যাকের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে। তো এই যে সুইমিং অ্যাক্টিভিটি অফ দ্য স্পার্ম, সেটার জন্য এই এক্সিয়াল ফিলামেন্ট এবং এই টেলটা রেসপন্সিবল, এক্সিয়াল ফিলামেন্ট এবং টেলটা রেসপন্সিবল। তাহলে আমরা অ্যাক্রোজোম পড়লাম, আমরা নিউক্লিয়াস পড়লাম, আমরা সেন্ট্রিওল পড়লাম, তারপরে আমরা এক্সিয়াল ফিলামেন্টস আর টেলও পড়লাম, যে হাইলি সুইমিং অ্যাক্টিভিটির জন্য এই দুটো বাকি, মানে এই দুটো রেসপন্সিবল। বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে সুইমিং অ্যাক্টিভিটিটা হবে এবং ভেজাইনা থেকে যে মুভ করে উঠে একটাকে যে ফিউজ করতে পারবে, এই সময় প্রচুর এনার্জির দরকার হবে। এই এটিপি গুলো, এই যে এটিপিটা প্রডিউস করবে, সেটা কে প্রডিউস করবে? সেটা মাইটোকন্ড্রিয়া, যেটা অলরেডি প্রচুর মাইটোকন্ড্রিয়া দেওয়া আছে স্পার্মের মধ্যে। সেই স্পার্মের মধ্যে মাইটোকন্ড্রিয়া থেকে এই অ্যাক্টিভিটিগুলো, মানে এই মুভমেন্টটা, এই সুইমিং অ্যাক্টিভিটিটা স্পার্ম প্রডিউস করবে। তাহলে স্পার্মের বেসিক ক্যারেক্টার্সের মধ্যে আমরা দেখলাম একটা অ্যাক্রোজোম থাকবে, এই অ্যাক্রোজোমের মধ্যে বেসিক্যালি এনজাইম থাকবে, যে এনজাইমসগুলো দিয়ে এগ সেলটা লাইজ হবে, নিউক্লিয়াস থাকবে যেটা দিয়ে ফার্টিলাইজ হবে, মাইটোকন্ড্রিয়া দিয়ে এনার্জি প্রডিউস হবে। সেল মেমব্রেন তো যে কোনো সেলকে কভার করে রাখে। এক্সিয়াল ফিলামেন্টস আর টেল দিয়ে সুইমিং অ্যাক্টিভিটি হবে, আর এই যে সেন্ট্রিওল, একটা প্রমিনেন্ট সেন্ট্রিওল আছে, সেটা হচ্ছে ডিভিশনে হেল্প করবে। এটুকুনি কারোর কোনো সমস্যা আছে? আর তো কেউ কিছু বলছেই না রে। অব্র, তুই এবার শুনতে পাচ্ছিস? শুভম? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সাত্তকি বুঝেছিস আমাদের স্পার্মের স্ট্রাকচারটা? হ্যাঁ ম্যাম। টোটন তো অনেক পরে জয়েন করলো। স্নেহজিৎ? সবাই হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বলবে, তারপরে নাম্বার। আচ্ছা, এইটা হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চেন আসে ক্লাস 12-এ, কিন্তু স্পার্মের আলট্রাস্ট্রাকচার অফ স্পার্ম, কি কি স্পার্মের মধ্যে আছে এবং ডায়াগ্রামটা ওপর বেস করে 12-এর কোয়েশ্চেন হয়। এইবার যেটা আমি বলছিলাম, যে এই যে স্পার্মের ছবিটা আমরা দেখলাম, এই ছবিটার মধ্যে কি কি ফেজ, মানে কি কি আছে। খাতা আছে সকলের? অব্র খাতা আছে? যাদের খাতা নেই তারা ঝটপট খাতাটা নিয়ে প্রসেসটা একটু কপি কর। যখন 2x থাকছে, প্রাইমারি জার্ম সেলস উইথ ডাইপ্লয়েড ক্রোমোজোম, যখন তুই মনে করবি যখনই এই জিনিসটা প্রথম শুরু হবে, তখন ফর মেল, ফিমেল, অ্যান্থার অ্যান্ড এগ,
ওখানে আমরা বলবো মাইক্রো মানে মাদার সেল। তো মাদার সেল যখনই থাকবে, এখানেও যেটা প্রাইমারি জার্ম সেল, ওখানে বলবো মাদার সেল, ওইটা সবসময় 2n থাকবে। দিস ইজ 2n, মানে ক্রোমোজোম, এটা এক্স দিয়ে দেখানো হয়েছে, 2n দিয়েও তোরা দেখাতে পারিস, কোনো সমস্যা নেই। 2n প্রাইমারি জার্ম সেলস উইথ ডাইপ্লয়েড। ডাইপ্লয়েড মানে হচ্ছে 2n, দ্যাট ইজ আমাদের ক্ষেত্রে 46 ক্রোমোজোম। আমরা যেহেতু এখন হিউম্যান রিপ্রোডাকশন করছি, তখন ফুললি আমরা ফোকাস থাকবো যে আমাদের ক্রোমোজোম নাম্বার 46, দ্যাট ইজ 2n, এবং ইয়ের ক্ষেত্রে, অটোজোমের ক্ষেত্রে, এবং আমাদের গ্যামিটসের মধ্যে একটা সেট অফ আছে, আইদার XX অর XY। তাহলে আমাদের একটা আইদার এক্স অর ওয়াই গ্যামিট প্রডিউস করতে হবে। তাহলে এই হচ্ছে 2x। প্রাইমারিতে এখনো হলো মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ মানে সিম্পল মাইটোসিস হচ্ছে। আর এই যে একটা সেল, আমরা জানি মিলিয়নস অ্যান্ড বিলিয়নস স্পার্ম প্রডিউস হয়, তার মানে একটা যদি স্পার্মাটোসাইটস থাকে, মানে আই মিন প্রাইমারি জার্ম সেলস থাকে, সেখান থেকে মাল্টিপ্লিকেশন ফেজটা যথেষ্ট বেশি রাখতে হবে যাতে অতগুলো স্পার্ম প্রডিউস হয়। তার মানে এখানে একটা মাইটোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন ফেজ, যার জন্য একটা থেকে দুটো থেকে চারটে 2 টু দ্য পাওয়ার n করে স্পার্ম্যাটোগোনিয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পার্ম্যাটোগোনিয়া বলছে আফটার মাল্টিপ্লিকেশন ফেজ যতগুলো বেরোলো সেইগুলোকে আমরা বলবো স্পার্ম্যাটোগোনিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটুকুনি বুঝলি সবাই? আবার রিপিট করব? রিপিট করব? রিপিট, দাঁড়া, ওর একটু অসুবিধা আছে। আচ্ছা, একটু দেখে নিই আমরা। প্রাইমারি জার্ম সেলস, প্রাইমারি জার্ম সেলস মানে যেখান থেকে গ্যামিটটা প্রডিউস হবে। আমি কি বললাম, যদি আমরা গাছের কথা এখন মনে নাও রাখি, দরকার নেই। প্রাইমারি জার্ম সেলটা হচ্ছে, আচ্ছা এটা শেষ করে নি, তারপর ওরা লিখুক, আমি আসছি। প্রাইমারি জার্ম সেলটা হচ্ছে যখন আমাদের কোনো গ্যামিটের ব্যাপারে আমরা কথা বলবো, বা জার্ম সেলস যেখান থেকে জিনিসটা তৈরি হবে, সেটা সবসময় 2n হবে। মাইটোসিস যেখানে আমরা কি বললাম, 2n মানে হচ্ছে আ সেট অফ ক্রোমোজোম 46, তখনও গ্যামিট প্রডিউস হয়নি। বাবা ব্যাপারটা বোঝ, যেখানটা অসুবিধা হবে সেখানটা জিজ্ঞেস কর। 2x গ্যামিট প্রডিউস হয়নি, সেইটা হচ্ছে প্রাইমারি জার্ম সেলস। 2x রয়েছে, x প্রডিউস হয়নি, রিডাকশন ডিভিশন হয়নি, 2xই রয়েছে, সেইটা হচ্ছে প্রাইমারি। যখন 2x বা 2n থাকে তখন তাকে আমরা বলি ডাইপ্লয়েড, আর যখন n হয়ে যায় তখন তাকে আমরা বলি হ্যাপ্লয়েড। তাহলে 2n 2x প্রাইমারি। এবার আমরা কি বলছি, মিলিয়নস অফ স্পার্ম প্রডিউস হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই একটা থেকে হচ্ছে না, এই রকম এর মতন অনেকগুলো তোকে বানাতে হবে যার থেকে x করে ডিভিশন হবে। সেই যে তুই এইটার থেকে অনেকগুলো বানাচ্ছিস, সেই ফেজটাকে বলে মাল্টিপ্লিকেশন ফেজ, যেটা পাতি মাইটোসিস হয় এবং 2s থেকে দুটো 2x, 2x থেকে দুটো 2x, এইভাবে মাল্টিপ্লাই করে নাম্বারটা বাড়ে। এবার বল কার অসুবিধা হলো? মাল্টিপ্লিকেশন ফেজটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুই একটা সেল, একটা প্রাইমারি জার্ম সেল থেকে অনেক বানাচ্ছিস, নইলে তুই বিলিয়নস অফ স্পার্ম তৈরি করতে পারবি না। কার অসুবিধা হলো? সাত্য কি বুঝলি যেটা তোর অসুবিধা ছিল? ইন্দ্রাণী? আচ্ছা, অব্রত বুঝেছে, আগে ছিল শুভম। স্নেহজিৎ এবার বুঝলি কি বললাম মাল্টিপ্লিকেশন ফেজে? আচ্ছা, এবার মাল্টিপ্লিকেশন ফেজে যেটা তুই তৈরি করে ফেললি তার নাম হচ্ছে স্পার্ম্যাটোগোনিয়া।
মাল্টিপ্লিকেশন ফেজে এই যে তুই যে মাল্টিপ্লাই করে এতগুলো বার করলি, বেসিক্যালি এইটার মাদার সেলটা কিন্তু তুই যদি দেখিস এমনি ওটাতেও 2n আছে, ওপরেরটাতেও 2n আছে, অসুবিধা নেই। কিন্তু আফটার মাল্টিপ্লিকেশন যখন অনেক নাম্বার বেড়ে গেল তখন তাকে আমরা বলবো স্পার্মেটোগোনিয়া। এইটুকু কারোর অসুবিধা আছে? স্টেপ বাই স্টেপ বুঝবো। এইটুকু কারোর অসুবিধা আছে? স্নেহজিৎ, আচ্ছা 1 মিনিট আসছি, ফর 5 মিনিটস ব্রেক। আমি করিয়ে দিচ্ছি 5 মিনিটস আবার। 5 মিনিটের ম্যামের ব্রেক জাস্ট। চা ঠান্ডা হয়ে গেলে আর কি হলো? তুই এখনো যাসনি? আপনি কি যাচ্ছেন? মাই চা খাওয়াচ্ছি আমরা আজকে। যাসনি শাওলি তুই? যাবো, চাটা খুব জঘন্য। কে বলেছে? ভালো হয়েছে। এই যে পাতলা বৃষ্টির পাতলা দিনে চাটাই চাটা ঠিক আছে। পাওয়া যাচ্ছে। বেশি মোটা চা খাবে না, তাহলে অম্বল হয়ে যাবে। ওই গ্যাস হয়ে যায়, যত দুধ দিয়ে বেশি চা খাও gas হয়ে দেখুন, যায়। ভালো লাগবে আপনার নিশ্চয়ই। চায়ের টেক্সচার দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা শাওলি যাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। তাহলে বৃষ্টি পড়ছে কি করে যাবে? আরে ভিজে ভিজে যাওয়ার মধ্যে যে আনন্দ আছে। ওই যে আজকে কি বৃষ্টিতে ভেজা হয়েছে? ইলশে গুড়ি। বাপরে, ইলিশ মাছ সব আপনার উচ্চারণ শুনে উপরে উঠে এসেছে। আজকে বৃষ্টিতে ভিজলাম, সর্বাঙ্গ ভিজিয়ে দিয়ে চলে গেল এই বৃষ্টি আমার। উত্তর কলকাতার আকাশ, তার সঙ্গে মনোরথেটিক ওটা ও ঠিক লিখে নেবে, ওটা বলতে হবে না। মাম্মা লিখছে এখনো? আজকে কি জারার সাথে দেখা করতে যাবি? ওই, আমিও খাবো। ভালোবেসে কি করছো? কি কায়না করবো না, আমি বেশ করেছি। কিলাস হচ্ছে ওই ঘরে, কিলাস। ভালো এই, হয়েছে। যারা কে? আপনার কি ক্লাস শেষ হয়ে গেল? যারা একটা আপনি আমাকে শেষ হলে টাকা দেবেন? কি হলো এখন? 5 মিনিটের ব্রেক। পরে ম্যামের হ্যাঁ বাবা, আর তাহলে ওই স্লাইডে করাচ্ছেন না? হ্যাঁ। চিকুর ফিউচার ওয়াইফ? না ওয়াইফ না, এ কি? চিকুটাকে যারাটা চিকু ফিউচার ওয়াইফ কি করে? তোর বউ তো রটওয়েলার। হ্যাঁ ও রটওয়েলার, ও তো সরি, ও তো রটওয়েলার না, ও তো রটওয়েলার। রটওয়েলার। ম্যাডাম বিস্কুট, ওর মধ্যে স্পেলিংটা বুঝলাম। ছিল না, প্রোনাউন্সিয়েশনটা কি? রটওয়েলার। ক্রিম বিস্কুট। তোমার ফেভারিট পৌলমি। কি আমার বলছো? গল্প করলো, সবকিছু করলো, আমার নাকি ফেভারিট হয়ে গেল। লজ্জা করে না? তুই একটা কি গাড়িটা নিয়েছিলি, ইকোস্পোর্টের পিছনে গিয়ে একটা কুকুরকে করছিস। ইকোস্পোর্ট গাড়ি এনেছিল, আমার তো মনে হচ্ছিল কুকুরগুলোকে উঠিয়ে ওদেরকে নামিয়ে আমি চালিয়ে চলে যাই। 2 মাস ওয়েট কর পুজোর আগে, 2 মাস। তুই ইকোস্পোর্টের থেকে ভালো গাড়ি হচ্ছে। লাগুচা ফোন করছে কেন? আরে নিচে নিচে হ্যালো, চাবি নিচে, চাবি। নিচে। তাহলে আমি চলে যাচ্ছি, দাঁড়াও। যা এই যা না, ওকে ছাড়ুন না। স্যার বলুন। না তো আছি। তাই 5টা নাগাদ বেরিয়ে যাও। 5 থেকে তো ক্লাস শেষ হয়ে গেছে। ও 5টাতে ক্লাস শেষ হয়ে যাচ্ছে মনে হয়। হুম। 4:45 ক্লাসে 5টায় বেরিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। মানে আপনি আসুন, এসে শুনছি, এসে বলুন, আপনি তাড়াহুড়ো করবেন না, মানে আপনি আসুন, এসে আমরা আছি, আপনি একদম এসে বলুন। আচ্ছা শানু, একটু তো আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি শানুকে বলে দিচ্ছি, আসুন। হ্যাঁ যা না, নয়ন বাবু এসছেন ঠিক আছে। হাতিবাগানে? কাকে এসছেন? হাতিবাগান? হলদিয়া থেকে চলে এসছে। এত প্রেম করিস না। কেন আপনি কিরম জল ঢালতে পারেন? কি করছে ও? মানে সারাক্ষণ মোবাইলটা কানেকশন নিয়ে বসে। শানু কি এখানে আছে? কেন ও আবার কি করবে? আবুল স্যার কোনো হন্তদন্ত হয়ে আপনারা কি আছেন? আপনাদের সাথে শানুর সাথে আমার দরকার ছিল, আপনারা কি বেরিয়ে যাচ্ছেন? একটা ঘটনা হয়েছে, আজকে কি ঘটেছে আমি জানি না। অভিজিৎকে সকালবেলা সন্ধ্যা হোটেলে ফোন করে জিজ্ঞেস করছে, তুমি আর শাশ্বত কি আমার উপর রেগে আছো? আমাকে লাইফে কেউ এরকম জিজ্ঞেস করলো না। তাই না বল? মাম্মাম চা খাচ্ছে। তুই শোন না, ওখানে কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। দেখছিস দেখ। সেটা সকলেরই কাম্য, শুধু আমার ছাড়া।
কানেকশন করে দাও না। আমার চোখে গানটা লিখছি, গানটা। কি গান শুনবি? আমি ওখানে পড়াচ্ছি হিউম্যান রিপ্রোডাকশন। যাচ্ছি, সবই তো শেষ হয়ে যাবে। শাওলি যা না, এত খারাপ মহিলা না আমি জীবনেও দেখিনি। শাওলি যা না, শাওলিকে যেতে দিন না। যেতে বললেই দেরি। হ্যাঁ যা শাওলি যা। আপনি জীবনে তো যা। যাচ্ছি ওখানে। যাচ্ছি দাঁড়াও। প্রেম করতে কোথায় যাচ্ছে? চলো, চলো, পড়াতে চলো। যাচ্ছে। পড়াতে যাক আর যাই যাক, ওর ওখানে বসে কাজে যাচ্ছে না। বেরো বেরো আসো। ভালো। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিকেশন ফেজে ওটা ভীষণ ব্যথা করছিল আসলে, তো চা খেলাম। মাল্টিপ্লিকেশন ফেজে বেসিক্যালি আমরা এই যে মাদার সেলটা বা প্রাইমারি জার্ম সেলটা সেটার কপি পেলাম, সেটাকে আমরা স্পার্মেটোগোনিয়া বলছি। এইটুকু স্নেহজিৎ এটা বুঝেছিস? হ্যাঁ ম্যাম। কারোর এইটুকু অবধি কারোর অসুবিধা আছে? তাহলে স্টেপ বাই স্টেপ আমরা বোঝাতে সুবিধা হবে। একসঙ্গে অসুবিধাটা হয়ে গেলে পরে কোন স্টেপে অসুবিধা সেটা বুঝতে পারবো না। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? মাল্টিপ্লিকেশন হচ্ছে, সিম্পল মাইটোসিস হচ্ছে, আর জিনিসটা বেড়ে যাচ্ছে নাম্বারে শুধু বাড়ছে। সবার কাছে ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবার দেখ, এইবার হচ্ছে যে ফার্স্ট যে রিডাকশন ডিভিশন হচ্ছে, প্রথমে হচ্ছে এইখানে দেখ একটা জিনিস একটু নোটিস কর, এই যে সেলটা এর যে ভলিউম, এইটা একটু ভলিউমে বেড়েছে, সেইটাকে আমরা বলছি গ্রোথ ফেজ। কিচ্ছু হয়নি, জিনিসটা জাস্ট একটু গ্রোথে বেড়েছে। এই যে গ্রোথ ফেজ, এই যে বেড়েছে, এই জিনিসটাকে আমরা বলছি প্রাইমারি স্পার্মেটোসাইটস। সিম্পল এই সেলটা গ্রোথে বেড়েছে, গ্রো করেছে, ম্যাচিওর ডিভিশন হয়েছে। এইবার দেখ এইখানে হচ্ছে রিডাকশন ডিভিশন। 2nটা কেটে XX বা NN এইটা হয়ে গেছে। এইটাকে আমরা বলবো, যেটা হ্যাপ্লয়েড N, সেটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মেটোসাইটস। কারণ বুঝতে অসুবিধা আছে? সবার কাছে ক্লিয়ার? সাত্তকি বল। অসুবিধা নেই। আচ্ছা, এইবার এই যে XX ভেঙে গেল, এইবার এইটা ম্যাচিওর করবে, এই Xটা ম্যাচিওর করে নাম্বারটা বাড়বে। মানে আমরা জানি মিওসিসে প্রথম রিডাকশন ডিভিশন হয়, 2nটা ভেঙে গিয়ে NN হয়, এবং যে মিওসিস 2 দ্যাট ইজ নাথিং বাট দ্য মাইটোসিস। আর মাইটোসিসে কি হয়, নাম্বারটা বাড়ে। তার মানে এর ওপরে যখন মাইটোসিস হবে তখন 4টে N প্রডিউস হবে। মিওসিস 1 ইজ রিডাকশন ডিভিশন, ভেঙে যাচ্ছে। তারপরে মিওসিস 2 ইজ নাথিং বাট দ্য মাইটোসিস, যেখানে N প্রডিউস হয়ে গেল। তার মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন আমরা নাম্বারটা পেয়ে গেছি, এইটাকে আমরা বলছি স্পারম্যাটিডস। কি বলছি? স্পারম্যাটিডস। মানে আমাদের যে রিকোয়ার্ড নাম্বার এবং রিকোয়ার্ড সংখ্যা সেটা কিন্তু আমরা এইখানে পেয়ে গেছি। দিস ইজ কল্ড স্পারম্যাটিডস। এইবার এর পরের প্রসেসটা, এইটা আমাদের কাছে নতুন, স্পার্মিওজেনেসিস। মানে এই সংখ্যাটা শুধু এই সংখ্যাটা, এই সেলগুলো মরফোলজিক্যালি দেখতে এই রকম হয়ে যাবে, আর কোনো চেঞ্জেস হবে না। মরফোলজিক্যালি দেখতে স্পার্মের মতন হয়ে যাবে। ইট উইল কন্টেন XXXX ক্রোমোজোম, তখন বা NN হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তখন তাকে আমরা বলবো স্পার্ম। একদম প্রপার এইরকম দেখতে স্পার্ম উইথ অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, সেন্ট্রিওল অ্যান্ড টেল, এক্সিয়াল ফিলামেন্টস সব থাকবে, কিচ্ছু হবে না। এইটা থেকে এইটা, এই যে মরফোলজিক্যালি চেঞ্জ, আমি বাড়ির ড্রেস থেকে বাইরের ড্রেসে যখন যাব, আমিটা তো আমিই থাকবো, ড্রেসটা চেঞ্জ হয়ে গেল। সেই যে ড্রেসিংটা, এই ড্রেসিংটাকে বলে স্পার্মিওজেনেসিস। এবং এই যে মরফোলজিক্যালি দেখতে আলাদা বাট আলাদা ড্রেসিং, এইটার পরে যে জিনিসটা আমরা
পাই সেটা হচ্ছে আমাদের স্পার্ম। স্পার্মেটোজেনেসিস ক্লিয়ার? হ্যাঁ মিস। বাকি হ্যাঁ ম্যাম। স্নেহজিৎ? হ্যাঁ ম্যাম। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তার মানে স্পার্মেটোজেনেসিস 2n মাদার সেল বা জার্ম সেল থেকে আমরা মরফোলজিক্যালি একটা সুইম করতে পারে সেল পেয়ে গেলাম 2n থেকে n। Here comes our next part, that is female reproductive system. দেখ, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু মেলের তুলনায় ডেলিকেট, কারণ আমরা জানি যে, আচ্ছা আমরা ওভিপোরাস না ভিভিপোরাস কি ধরনের অর্গানিজমস? বাংলাটা একটু বলুন না। মানে আমরা এগ প্রডিউস করি না ম্যাচিওর ইন্ডিভিজুয়াল প্রডিউস করি? বাংলাটা আমি ঠিক জানি না। ভিভিপেরাস। হ্যাঁ, ভিভিপেরাস। আমরা ভিভিপেরাস কারণ আমরা পুরো ম্যাচিওর, পাখিরা এগ প্রডিউস করে আর আমরা হচ্ছে পুরো ম্যাচিওর ইন্ডিভিজুয়াল প্রডিউস করে বডির বাইরে নিয়ে আসি। পাখিরা হচ্ছে এগটা প্রডিউস করে, এগটা বডির বাইরে আসে। ফাইন, তাহলে যদি তাই হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই যে পুরো বডিটার মধ্যে দুটো জিনিস হচ্ছে, দেখ খুব যদি আমরা মাইনিউটলি এবং স্টেপ বাই স্টেপ যাই তাহলে ইনফ্যাক্ট তিনটে জিনিস। একটা হচ্ছে, দেখ ফিমেলটা কেন ডেলিকেট, এক তো হচ্ছে গ্যামিট প্রডিউস হচ্ছে, মানে আমাদের যেটা এগ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, দেখ আমাদের এগের সঙ্গে ফার্টিলাইজেশনটা ভেতরে হচ্ছে। বলি ম্যাম, সকলেরই মোটামুটি যেগুলো অন্য মানে অ্যাডভান্স সেগুলোর ইন্টারনাল ফার্টিলাইজেশনই হয়। ফাইন, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, পাখিরও ইন্টারনাল ফার্টিলাইজেশনই হয়, কিন্তু একটা প্রডিউস হয়, পুরো বাচ্চাটা কিন্তু বডির বাইরে আসে না। তো ন্যাচারালি ফার্টিলাইজেশনের পরে ফিমেল বডিতে প্রেগনেন্সি হবে। এই প্রেগনেন্সি পিরিয়ডে পুরো একটা বাচ্চা উইথ অল অর্গান সিস্টেম পুরো ডেভেলপ করবে, সেটার পর সেটা বডি থেকে এক্সপেল আউট, দ্যাট ইজ পার্চুরেশন হবে। আর এই যে ডিউরিং প্রেগনেন্সির জন্যে ফিমেল বডিতে কিছু চেঞ্জেস আসবে, যদি ফার্টিলাইজেশনটা না হয় সেই চেঞ্জেসগুলো থাকবে না বডিতে, তার জন্য আবার পুরনো বডিটা ফর্ম হবে। তার মানে বেসিক যে তিনটে জিনিস আমরা নোটিস করব কমপ্লিকেশনের কারণ হচ্ছে ফিমেল বডিতে একটা প্রডিউস হলো, স্পার্মও ওখানে প্রডিউস হলো। ওখানে কমপ্লেক্সিটির মধ্যে একটাই যে স্পার্ম প্রডিউস করলে আমাদের কম টেম্পারেচার লাগে, সেই জন্য ইনগুইনাল ক্যানাল দিয়ে বেরিয়ে আসে এবং আমাদের স্ক্রুটামের মধ্যে পেনিসটা সাসপেন্ডেড অবস্থায় থাকে। আর আমি কিন্তু ইজ্যাকুলেশন কি করে স্পার্ম আসে স্পার্মেটিক কর্ড দিয়ে সেটা কিন্তু আজকে করাইনি, ওটা কিন্তু আমি ফার্টিলাইজেশনের আন্ডারে পড়াবো। তোর হয়তো বইয়ে একসঙ্গে দেওয়া আছে, তোরা ওই পার্টটা দেখার দরকার নেই, আমি পড়িয়ে নিই তারপরে দেখিস। আচ্ছা, আমি যার জন্য একটুখানি আমি বলে দিলাম কেন করাইনি, ওই দুটো দিয়ে করালে না সুবিধা হবে ওই সময় বুঝতে। তাহলে সেটা মেলের ক্ষেত্রেও হলো, ফিমেলেও ধরা হলো যে উজেনেসিস বলে একটা প্রসেস দিয়ে আমরা এগটা প্রডিউস করে নিলাম। প্রবলেমটা কোথায়? তার মানে স্পার্মের ক্ষেত্রে কোনো এরকম জায়গার দরকার হচ্ছে না যেখানে গিয়ে জিনিসটা ফার্টিলাইজ করে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডটা, বাচ্চাটা যে মোটামুটি কতদিন মার উম্বে থাকে বলতো প্রেগনেন্সি পিরিয়ডটা? ভেরি গুড, ভেরি গুড, 280 ডেজ। এই যে মাদার উম্বের মধ্যে রয়েছে বাচ্চাটা,
সেই ডেভেলপমেন্টটা হচ্ছে, শোভন কোথায় চলে গেল, হ্যাঁ, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই জন্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হচ্ছে ইম্পর্টেন্সটাই হচ্ছে যে এইটা একটু কমপ্লিকেটেড। তাছাড়াও আমরা যখন যখন প্রাইমারি সেক্স অর্গানের মধ্যে আমরা বলেছিলাম টেস্টিস, এবং সেকেন্ডারির মধ্যে যখন আমরা গ্ল্যান্ডগুলো বলেছিলাম প্রস্টেট গ্ল্যান্ড এবং কাউপাস গ্ল্যান্ড, যেটা আমরা প্রপারলি যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড থেকে সেক্রিশন হচ্ছে, ইজাকুলেশনের সময় ওটা আরো বড় করে পড়াবো, সেক্রিশন হচ্ছে, স্পার্ম ডেভেলপ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু একটা স্পেশাল হয় মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, হুইচ ইজ অলসো কল্ড ব্রেস্ট ডেভেলপমেন্ট সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে। কারণ ডাইরেক্টলি ব্রেস্ট ডেভেলপমেন্ট বা মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট যেটা আমরা পড়বো, ডাইরেক্ট কিন্তু রিপ্রোডাকশনের সঙ্গে মানে একদম মানে ডাইরেক্টলি রিপ্রোডাকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, বাট না সেটা চলো ভীষণ গরম। আচ্ছা, ডাইরেক্টলি রিপ্রোডাকশনে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু ফর ফিডিং যেহেতু ব্রেস্ট ফিড করে আপ টু 6 মান্থস বাচ্চাটা পুরো ডিপেন্ডেন্ট অন মাদার, সেই জন্য ব্রেস্ট ডেভেলপমেন্টটাও খুব জরুরি। তাহলে ব্রেস্টটা আমাদের হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান হলেও তার ডেভেলপমেন্টটাও কিন্তু আমাদের সিলেবাসে আছে এবং আমাদের পড়তে হবে। এখন গল্পটা হচ্ছে তাহলে প্রাইমারি, এই জন্য কমপ্লিকেশনটা বোঝাতে গিয়ে এই কথাগুলো এলো, সেই জন্য ফিমেল স্ট্রাকচারটা বিট কমপ্লিকেটেড হবে এবং সেখানে অনেক কিছু প্রসেস তৈরি হবে, অ্যান্টি প্রেগনেন্সি হতে পারে বা ফার্টিলাইজেশন হতে পারে, এই ভেবে প্রসেসটা আলাদা হবে। এবং এগ যে ডেভেলপ করবে সেইখানেও কিছু টুইস্ট থাকবে, কারণ যদি আমরা মাল্টিপলস যেমন স্পার্মটা ডেভেলপ করার সময় মিলিয়নস অফ স্পার্ম তৈরি করলো, এই ক্ষেত্রে স্পেশালি একটাই এগ ডেভেলপ করবে, কারণ মিলিয়নস অফ এমব্রায়ো বা ফিটাস বা জাইগোট অ্যাকোমোডেট করার জায়গা নেই, পুরো একটা জিনিসই এখানে ডেভেলপ করানো যায়। তবে অনেক সময় টুইন হয়, ট্রিপলেটও হতে পারে। আমরা 7 অবধি 7টা বাচ্চা কমপ্লিটভাবে আরবিয়ান একটা লেডি জন্ম দিয়েছে, যাদের মধ্যে 3টে বাচ্চা মারা গেলেও 4টে বাচ্চা সার্ভাইভ করছে। এগুলো হচ্ছে সব অ্যাক্সিডেন্টাল কেস, ঠিক আছে। অনেক সময় টুইনস হয়ে যায় যখন আমরা আইভিএফ করি, মানে টেস্ট টিউব বেবি হচ্ছে, হ্যাঁ, তখন যাতে একজন সার্ভাইভ করে সেই হিসেবেই ডাক্তারদের একটা ইয়ে থাকে যে 2টো এগ প্রডিউস দুদিক থেকে করিয়ে মোটামুটি ডেভেলপ করিয়ে দেওয়ার। এখন কিন্তু জেনারেলি একটাই এগ প্রডিউস হয় এবং সেটা হচ্ছে অল্টারনেটিং ওভারি দিয়ে এইটা এবং এইটা, এই অল্টারনেটিং ওভারি দিয়ে একটা করে এগ প্রডিউস হয় পার মান্থ, যাতে ফার্টিলাইজড হলে একটাই এগের সঙ্গে ফার্টিলাইজ হয়ে সিঙ্গেল এমব্রায়ো তৈরি হতে পারে। Before I go to that anatomy of this ovary and human female reproductive system, এইটুকু অবধি কি কারোর কোনো সমস্যা আছে? এখানে যতগুলো কথা বললাম সেটুকুনি সবাই কি বুঝেছে যে অল্টারনেটিং ওভারি দিয়ে সিঙ্গেল এগ প্রডিউস হয় অল্টারনেটিং মান্থে? হ্যাঁ না কিছুই বলছে না, বললে তাও। ইন্দ্রাণী ঘুমিয়ে পড়লো নাকি? ইন্দ্রাণী, শোভম, ঠিক আছে। অভ্রদীপ, অভ্রদীপ বুঝেছিস তো? ব্যাস, অভ্রদীপ বুঝেছে। আচ্ছা, অল্টারনেটিং মান্থে ইন্দ্রাণী অল্টারনেটিং মান্থে অল্টারনেটিং ওভারি থেকে একটা করে এগ প্রডিউস হয়, এই কথাটা কি বোঝা গেল? কাপা কেটে যাচ্ছে। এইবার আমরা যে আমাদের যে ওভারিটা, এই ওভারিটা দেখ সাসপেন্ডেড অবস্থায় আছে। সিম্পল এখানে মাসল দিয়ে অথবা লিগামেন্টসও তোরা বলতে পারিস, যে লিগামেন্টস অফ ওভারি দিয়ে এইটা এই পেছন দিকে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। ওভারিয়ান মেডালা ভেতরের জায়গাটা রয়েছে। ইনফান্ডিবুলাম হচ্ছে এই যে পার্টটা। ইন্দ্রাণী শোনা যাচ্ছে?
হ্যাঁ মিস, আসলে ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল, কিছু শুনতে পাচ্ছিলাম না, তাই লেফট করে গেছি। ভালো করেছি, আমিও তোকে ডাকছিলাম, শুনতে পাসনি। আচ্ছা, আমি যে বললাম অল্টারনেটিং মান্থে অল্টারনেটিং ওভারি দিয়ে একটা করে এগ প্রডিউস হয়, এটা তুই বুঝেছিস তো? হ্যাঁ মিস, বুঝেছি। ঠিক আছে, তারপরে আমি বলেছি এই ওভারিটা সাসপেন্ডেড অবস্থায় এই আমাদের পেলভিক রিজিয়নে সাসপেন্ডেড অবস্থায় ওভারিয়ান লিগামেন্ট দিয়ে অ্যাটাচড হয়ে থাকে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। যে ফ্যালোপিয়ান টিউবটা একটাকে রিসিভ করে, দিস ইজ দ্য ফিম্ব্রি। যখন একটা এক্সপেল আউট হয়, এই ফিম্ব্রিটা হচ্ছে একটাকে রিসিভ করবে, একটা এখান দিয়ে ট্রাভেল করবে। সব থেকে এই পোর্শনটা হচ্ছে অ্যাম্পুলা, এর পরের পোর্শনটা হচ্ছে ইস্থেমাস। অ্যাম্পুলা ইস্থেমাস জাংশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ফার্টিলাইজেশনটা হবে। তারপরে একটা যদি ট্রাভেল করেও আর ফার্টিলাইজেশন হবে না, বেরিয়ে আসবে একটা। আর যদি এর ভেতরে কোথাও একটা ফার্টিলাইজড করে, সেক্ষেত্রে মানে ফার্টিলাইজ করে কিন্তু ট্রাভেল না, সেটা ঠিক আছে, ওটা আমরা একটু প্রেগনেন্সিটা এখন বোঝাবো না, তাহলে আবার কনফিউশন তৈরি হবে। তাহলে অ্যাম্পুলা ইস্থেমাস জাংশনে যখন এগটা থাকবে, পার্টিকুলার এই জাংশনটায়, তখন এগটা ফার্টিলাইজড হবে স্পার্ম। তার মানে তুই দেখ, ওই যে সুইমিং মুভমেন্টটা কতটা স্পার্মকে করতে হবে টু হিট দ্য এগ। সেই জন্যই অত লম্বা এক্সিয়াল ফিলামেন্টস, অতগুলো মাইটোকন্ড্রিয়া, ওই রকম টেল লাইক স্ট্রাকচার স্পার্মের মধ্যে সবসময় থাকে, এবং দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। কারণ এতটা ফ্যালোপিয়ান টিউবুলের মধ্যে ট্রাভেল করার পর এগটা ফার্টিলাইজ করতে পারবে। আচ্ছা, এই পোর্শনটাকে বলে হচ্ছে ফান্ডাস রিজন। এবার আমরা একটু নিচের দিকে ঢুকি, তাহলে আমরা এই জায়গাটা টাচ করে ফেলতে পারবো। এই জায়গাটা হচ্ছে ভাজাইনা দিয়ে হচ্ছে এন্ট্রি অফ দ্য পেনিস হয়। এইখানে হচ্ছে স্পার্মটা এইখানে পড়ে, এইখান থেকে এইখানে দেখ সার্ভিক্স বলে একটা জায়গা আছে, মানে এই যে পোর্শনটা ভাজাইনার পর থেকে যতক্ষণ না আমাদের ওভারিতে যাচ্ছে, সেই যে মাঝখানের যে পোর্শনটা, সেইটাকে বলা হচ্ছে সার্ভিক্স। এবং তারপরেই এই খুব ইম্পর্টেন্ট ভদ্রলোক চলে আসছেন, তার নাম হচ্ছে ইউট্রাস। ইউট্রাসের ইন্টারনাল লেয়ারিংকে আমরা বলবো এন্ডোমেট্রিয়াম। বাইরের দিকে যেখানে মাসল থাকে ইউট্রাসের, সেটাকে আমরা বলবো মায়োমেট্রিয়াম। ইউট্রাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যেই ফিটাসটা ডেভেলপ করছে। আচ্ছা, এই জায়গাটা একটা মেমব্রেন থাকে, সেটাকে আমরা বলবো মেসোভেরিয়ান। এইটা হচ্ছে মেসোমেট্রিয়াম, মাঝামাঝি মায়োমেট্রিয়ামের পরের কভারিংটা। এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, যার দিয়ে ইউট্রাসটা সাসপেন্ডেড অবস্থায় থাকে। আর এটা হচ্ছে ইউট্রিওস্যাক্রাল লিগামেন্টস, যার থেকে ইউট্রাসের সঙ্গে স্যাক্রাম রিজিয়নটা, মানে কোমরের যে স্যাক্রাম যেটা, সেই পার্টটা ওটার সঙ্গে অ্যাড থাকে। তার কারণ কি, যখন বাচ্চাটা এই ব্যাগের মধ্যে বড় হয়, তখন যাতে তাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য স্যাক্রাম রিজিয়নের সঙ্গে এই পার্টিকুলারলি এই পোর্শনে মানে অ্যাসোসিয়েট হয়ে থাকা খুব জরুরি টু ক্যারি দ্য বেবি। সেই জন্য এইখানে একটা স্পেশাল লিগামেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এইটুকুনি কি ক্লিয়ার? অ্যানাটমি অফ ওভারি, মানে ওভারি আর ইউট্রাস। বাবা, এটা কি হয়, আমাদের ওভারি এবং ইউট্রাস এই দুটো অনেক সময় গুলিয়ে যায়। ইউট্রাস হচ্ছে যে ব্যাগটা, যেটা হচ্ছে বাচ্চাটাকে ক্যারি করবে, এগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর ওভারির ক্ষেত্রে কি, ওভারি হচ্ছে একটা ম্যাচিওর করে ফ্যালোপিয়ান টিউবিউলে ট্রান্সফার করবে যদি ফার্টিলাইজেশন হয়, সেই জন্য। কিন্তু ফার্টিলাইজেশন হলো কিনা কোনো মাথা ঘামানোর ব্যাপার নেই, শুধু এগ প্রডিউস করাটাই হচ্ছে এর কাজ, নাথিং এলস। ঠিক আছে? আচ্ছা, কত বছর অবধি মোটামুটি একটা ফিমেল বডি প্রডিউস করতে পারে, কেউ বলতে পারবি? 2 years, মানে 50 বছর পর্যন্ত। হ্যাঁ, এখন 50 বছর হয়ে গেছে বাবা। বেসিক্যালি এটা 40, হ্যাঁ তুই ঠিক বলেছিস, 40 to 45 ইয়ার্স হয়েছিল। এখন বিভিন্ন মেডিসিন এবং
বিভিন্ন রকম লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য এটা প্রায় 50 বছর অবধি প্রডিউস হচ্ছে, কারণ মোটামুটি 42 বা 45-এ মানে মেয়েরা এখন বিয়ে করছে অনেক লেটে এবং মা হচ্ছে অনেক লেটে, তো এটা মোটামুটি 35-37 হচ্ছে মাদারহুডই হয়ে গেছে মোটামুটি ফার্স্ট চাইল্ডের জন্য। হ্যাঁ, তো সেকেন্ড চাইল্ড 42-তে নেওয়াটা কোনো গল্পই এখন আর কোনো আর ইস্যু নেই, তো এখন একটু পিছিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে 50 ঠিক আছে, কিন্তু মোটামুটি অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে সব কিছু ক্যালকুলেট করে 42 to 45 ইয়ার্স অবধি একটা ওম্যান একটা হেলদি এগ প্রডিউস করে, তারপরে এগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। কিন্তু একজন হিউম্যান মেল সারা জীবন ধরে স্পার্ম প্রডিউস করতে পারে। স্পার্মের নাম্বার অফ স্পার্মটা হয়তো এজের সঙ্গে সঙ্গে কমে যায়, কোয়ালিটিটা ডাউন হয়ে যায়, কিন্তু স্পার্ম প্রডিউস করা যায় থ্রু আউট দ্য লাইফ। ওয়্যারএজ যেহেতু ফিমেল বডিটাও আস্তে আস্তে, যেহেতু এত বড় একটা ঘটনা আমরা পড়বো যখন এমব্রায়োলজিতে, যে এত কিছু একটা হিউম্যান মাদারের মধ্যে হচ্ছে তখন, এবং যে নারিশমেন্টটা বাচ্চাটা পাচ্ছে, ক্যালসিয়াম বল, আয়রন বল, তারপরে যে ব্লাডের যে পুরো যে মাসটা তৈরি হচ্ছে সবই মার বডি থেকে যাচ্ছে। ন্যাচারালি পুরো বডিটার যে কোয়ালিটিটা এজ অনুযায়ী তো ডিটোরিয়েট করতে থাকে, এবং কিছু কিছু আমাদের ডিজিজ আসে, যেমন কনজেনিটাল ডিজিজগুলো, প্রেশার হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, ইমব্যালেন্স হতেই পারে। তো এইগুলোর জন্যে একটা সার্টেন টাইমের পর পুরো বডিটাও একটা বাচ্চা হোল্ড করার জন্য কোয়ালিটি, সেরকম কোয়ালিটি থাকে না। তো 40 to 45 অবধি কোয়ালিটি এগ প্রডিউস হয় এবং ফিমেল বডি ক্যান কনসিভ। তো এই হচ্ছে গল্পটা, যে ডিফারেন্সটা। আচ্ছা, আমাকে এবার বল যে পিউবার মানে কোন ইয়ার থেকে ফিমেল হরমোন প্রডিউস হতে শুরু করে এবং মেল হরমোন প্রডিউস হতে শুরু করে, সেটাকে কি বলে? প্রথমে একটা ফিমেল চাইল্ড আর একটা মেল চাইল্ড একই রকম থাকে, শুধু একটা পার্টিকুলার সময় থেকে তাদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়, বা মরফোলজিক্যালি বাইরে থেকে দেখে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। তো সেই জিনিসটাকে কি বলে? পিউবার্টি। ভেরি গুড, পিউবার্টি। হ্যাঁ, পিউবার্টি বা অ্যাডোলেসেন্স, রাইট। পিউবার্টিতে পার্টিকুলারলি ফিমেল এবং হরমোনটা প্লে করে রোল, এবং এই সময়ই টেস্টোস্টেরনটা হঠাৎ হিট করে বলে এই যে একটা আমরা বলি না অ্যাডোলেসেন্স, মানে মেয়েদেরও চেঞ্জেস হয়। মেয়েদের চেঞ্জেসটা ওই রকম মানে কি বলবো আমি, যে প্রচণ্ড রেগে যাওয়া, প্রচণ্ড আলাদাভাবে থাকা, যেটা ছেলেদের মধ্যে খুব দেখা যায়, হঠাৎ করে রেগে যাচ্ছে, খুব তর্ক করছে, আননেসেসারি বিরক্ত হচ্ছে, এটা হচ্ছে টেস্টোস্টেরন এফেক্ট। হঠাৎ করে বডিতে টেস্টোস্টেরনটা রোল প্লে করছে। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু মেয়েদের মানে বেসিক স্ট্রাকচারে একটা চেঞ্জেস হয়, নতুন করে একটা সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, ন্যাচারালি মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি একটু অন্যরকম চেঞ্জেস হয়, যেটা ওই সাইকোলজিক্যাল চেঞ্জেস হয়, যেটা তোর মানে একেবারে মেলদের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, একটু শাইনেস তৈরি হয়। তো কিন্তু মেলের ক্ষেত্রে ভয়েসটাও চেঞ্জ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মাথাটাও প্রচণ্ড, তোদের সবার পিউবার্টি জাস্ট গেছে, তোরা খুব ভালো করেই বুঝবি, মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আননেসেসারি তর্ক করছিস, এইগুলো হয়। এটাকেই আমরা অ্যাডোলেসেন্স বলছি, কারণ হঠাৎ করে ফিমেল এবং মেল হরমোন দুটো, যেটা বডিতে এতদিন ছিল না, তারা এসে ফাংশন করছে এবং খুব মানে ভিগোরাসলি ফাংশন হচ্ছে, বডির মধ্যে চেঞ্জেস হয়ে যাচ্ছে, পিউবিক হেয়ার রেডি হচ্ছে, এক্সটার্নাল জেনিটালিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে আমাদের যেগুলো মানে ভয়েস চেঞ্জ হচ্ছে, মেয়েদের হঠাৎ পিরিয়ডস বা শুরু হয়ে গেল, ন্যাচারালি এই যে সাইক্লিক ফ্যাশনটা চলে এলো লাইফে, তো এইসবের জন্য একটা চেঞ্জেস থাকে, সেই চেঞ্জেসটাকে আমরা অ্যাডোলেসেন্স বলছি। ঠিক আছে, এবার পিউবিক হরমোন যে প্লে করলো, ফার্স্ট যখন পিরিয়ডটা হলো, ফার্স্ট পিরিয়ডটাকে কি বলে? ফার্স্ট যখন পিরিয়ডের ফার্স্ট পিরিয়ডটা ইন ফিমেল বডি, মেনস্ট্রুয়েশন তো পুরো প্রসেসটাকে বললো, ওটা তো তুই যখন বললি যে 42, 45 অথবা 50 বছর অবধি চলছেই, ফার্স্ট পিরিয়ডটাকে কি বলবো?
ভেরি গুড মিনার্ক। অ্যান্ড দ্য লাস্ট পিরিয়ড যার পর থেকে আর Menopause. মেনোপজ, এক্স্যাক্টলি। এই যেমন যেহেতু এখানে দেখে একটা গল্প আছে, মানে জাস্ট এটা বলে যাই তাহলে একটু মনে থাকবে জিনিসটা। মেলদের যেহেতু সারা জীবন স্পার্মটা প্রডিউস হয় না, তো সাইকোলজিক্যাল কোনো চেঞ্জ হয় না। মেয়েদের ক্ষেত্রে এই যে মেনোপজটা হচ্ছে, অ্যাব্রাপ্টলি আবার হরমোনটা উইথড্র করে নিচ্ছে বডি, বা প্রোডাকশনটা উইথড্র না করলেও প্রোডাকশনটা খুব কমে যাচ্ছে, যার জন্য প্রপারলি এগ ডেভেলপ হচ্ছে না, অ্যান্টিসিপেশন অফ প্রেগনেন্সি হচ্ছে না, আর পিরিয়ডস হচ্ছে না, রিপ্রোডাক্টিভ ফেজটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সাইকোলজিক্যাল আবার একটা সমস্যা দেখা দেয়। তো এই জন্য মেয়েদের ক্ষেত্রে যেহেতু বডিটাও অন্যরকমভাবে ডেলিকেট বেশি এবং মাইন্ডের সেট আপটাও, সেই জন্য অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায়, অনেক সময় ডিপ্রেশন হয়। এই যে কিছুই না, কিন্তু হরমোনটা জাস্ট অল্প উইথড্র করে নিল, সেক্রিশনটা খুব কম আছে কিন্তু খুব কম, সেক্ষেত্রেও আবার একটা মেনোপজাল প্রবলেম বা মেনোপজাল ক্রাইসিস ভীষণ রকম দেখা যায়, যেখানে ডিপ্রেশনটাও আসে। এখন আবার পোস্ট প্রেগনেন্সি ডিপ্রেশন হচ্ছে, সেটা নিয়ে আমরা আসছি, কি গল্পটা হয় দেখ, সেটা আমরা পড়বো। আচ্ছা, এই হলো তাহলে বেসিক, মানে আমাদের একটা এগ পার মান্থ রেডি হচ্ছে, পর থেকে রেডি হচ্ছে, পিউবার্টি হচ্ছে, মেনার্ক হচ্ছে, এবং দিস ইজ দ্য বেসিক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেটা তোদের মোটামুটি লার্নই করে রাখতে হবে, কারণ আদারওয়াইজ তোরা মানে মনে করতে পারবি না কি কি পরপর আছে। এবং এখানে যে লাস্ট লেয়ারটা যেটা এন্ডোমেট্রিয়াম, সেখানে ফিটাসটা গিয়ে স্টিক করছে, সেটা আমি ফার্টিলাইজেশনের আন্ডারে পড়াবো। এইটুকুনি কারোর কোনো সমস্যা আছে? এই ছবিটা দেখ, এটা না আমরা এটা একটু ইচ্ছে করে দেখালাম, কারণ যখন আমরা বাচ্চাটাকে এমব্রায়োটাকে ইমপ্ল্যান্ট করব না, তখন এই ছবিটা মাথায় না থাকলে আমাদের একটু অসুবিধে হবে ইমপ্ল্যান্ট করাতে বাচ্চাটা। সেই জন্য এই ছবিটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দেন ওইটা, কারণ ওটাতে আমাদের অ্যানাটমির একটা কোয়েশ্চেন আসছে, আমরা পেয়ে গেলাম, কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এইখানে ওভারিয়ান লিগামেন্ট, এই যে আমি বলছিলাম সাসপেন্ডেড অবস্থায় থাকছে, ওভারিয়ান লিগামেন্ট দিয়ে এইভাবে নিচের দিকে ওভারিটা ঝুলছে, ফিমব্রিগুলো এখান থেকে এগটাকে এক্সপেল আউট করবে, জাস্ট ছুঁড়ে দেবে, ফিমব্রিগুলো ঠিক কালেক্ট করবে, এই ক্যাচটা কোনোদিন মিস হবে না, এইভাবেই রেডি হয়েছে, যার জন্যই ওরা আছে। মানে জন্টি রোডস খুব ভালো ক্যাচ ধরতেন এক সময়, তো বিরাট কোহলিও এখন খুব ভালো ক্যাচ, মানে খুব ভালো ফিল্ডার, কিন্তু স্টিল ক্যাচ মিস হতেই পারে, আনসার্টেনিটি থাকেই। কিন্তু ফিমব্রির ক্ষেত্রে এই ক্যাচটা দিলে ফিমব্রি ধরবেই এবং একটা এখান দিয়ে ট্রাভেল করবেই, এমনভাবে এই ক্যাচটা রেডি করা হয়েছে ফিল্ডারকে। ইউট্রাস, এই জায়গাটা হচ্ছে ইউট্রাস, এটা নিয়েই আমরা এরপরে যাব। এইটা পুরোটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এই যে টিউবটা যে যাচ্ছে, এই টিউবটা বল, এই টিউবটা বল, এটা পুরোটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এইটা হচ্ছে ওভারি উইনো, দিস ইজ দ্য সার্ভিক্যাল ক্যানাল। এই ক্যানেলটা এত হাইলাইট করলে কেন ম্যাম? এই ক্যানেলটা এই কারণে এত হাইলাইট করলাম স্যার এবং ম্যাম, সেটা হচ্ছে যে এই সার্ভিক্যাল ক্যানাল দিয়ে বাচ্চাটা ট্রাভেল করে ভ্যাজাইনা দিয়ে বেরোবে, তো এই ক্যানালটা তখন আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং সেখানটা সেইভাবেই রেডি করা হবে। যখন আমি তখন ওখানে সার্ভিক্যাল ক্যানাল বলবো না, তোরা তখন অনেক সময় মনে করতে পারবি না যে কোন জায়গাটা তাহলে ম্যাম সার্ভিক্যাল ক্যানাল বলেছিল, সেই জন্য এই জায়গাটাকে হাইলাইট করে দেখালাম। বাচ্চাটা কিন্তু এইখান থেকে এত অবধি ট্রাভেল করে এখান দিয়ে নামবে, সো দিস সার্ভিক্যাল ক্যানাল, এই যে, এবং সার্ভিক্যাল ক্যানাল থেকে ভ্যাজাইনা, যদি এইটা ভ্যাজাইনাটাকে আরেকটু নামানো উচিত, একদম হোলটা হচ্ছে ভ্যাজাইনা, এই জায়গাটা হচ্ছে ভ্যাজাইনা, এতটা পোর্শন ট্রাভেল করছে, এবং এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স, ভ্যাজাইনার ওপর থেকে ইউট্রাস অবধি, এবং এই ক্যানালটা দিয়ে ট্রাভেল করবে, এইখান দিয়ে বেরোবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ডায়াগ্রাম, আমি কিন্তু সার্ভিক্যাল ক্যানাল আর তখন বোঝাবো না পার্চুরেশনের সময়, কারণ তাহলে প্রচুর সময় নষ্ট হবে।
তো এখন এই ছবিটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কোথা থেকে বেসিক্যালি বাচ্চাটা ট্রাভেল করছে। এইবার আমরা এক্সটার্নাল জেনিটালিয়াটা নিয়ে একটু পড়ে নেব। এইখানে একটা পাতা, আমি একটুখানি আগে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখ এই যে অ্যানাস, যেখান থেকে আমাদের স্টুলটা বেরোচ্ছে, এবং এই যে ভাজাইনা, এর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাকে বলা হচ্ছে পেরিনিয়াম, সেটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। অ্যানাস এবং ভাজাইনার যে গ্যাপটা, দ্যাট ইজ কল পেরিনিয়াম। দিস ইজ দ্য ওপেনিং অফ ভাজাইনা, জাস্ট ওপেন হচ্ছে। এইখান থেকে বেরিয়েই কিন্তু ওই স্ট্রাকচারটা আমরা পাবো। সব স্ট্রাকচার ফিজিওলজিক্যালি দেখানো যায় না, সেই জন্যই তোরা যখন ডাক্তার হবি তখন কাটলে তোরা অ্যানাটমিক্যালি, সেই জন্যই অ্যানাটমির ক্লাস হয়। অ্যানাটমির ক্লাস এত শক্ত মনে হয় যে কেটে কেটে প্রত্যেকটা জিনিসকে দেখানো হয়। ফিজিওলজিতে কি, তুই এক একটা জিনিস এক একটা সময় পাচ্ছিস। যখন এই ডায়াগ্রামটা পাচ্ছিস তখন তোকে ফ্যালোপিয়ান টিউবটা পড়ানো হচ্ছে না, যখন ফ্যালোপিয়ান টিউব তোকে পড়ানো হচ্ছে তখন মন্স পিউবিস পড়ানো হচ্ছে না। তো এইটাই হচ্ছে ওটার সঙ্গে ওটার ডিফারেন্স। সো ম্যাম এখন আমার ওকে, অব্রদীপের এখন টিউশন আছে। অব্রদীপ, তাহলে তুই একটুখানি কথা বলে নিস যাতে তুই টিউশন এবং এই ক্লাসটার সঙ্গে রাখতে পারিস, দুটোই রাখতে পারিস। তো এই ক্লাসটা সেইভাবেই আমি শুরু করব। তুই কিন্তু রোজ লেফট হলে হবে না, একটু কথা বলে নিস আমাদের একাডেমিক কাউন্সিলরের সঙ্গে। হ্যাঁ শোভান বল। ম্যাম আমার টিউশন আছে অব্রদীপের সাথে। ওকে, তাহলে তোরা লেফট করে যা, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু একটু কাউন্সিলরদের সঙ্গে কথা বলে সেইভাবে আমরা ক্লাস করব। তাহলে আমরা আজকের ক্লাসটা করব না, অন্যদিন করবো, কিন্তু তোদের টিউশন নেই, ঠিক আছে? কারণ আমার ক্লাসের সময় কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? ওকে, লেফট কর। আচ্ছা, এবার যেটা আমরা বলবো যে এখানে আমরা আলাদা 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 করে প্রত্যেকটা জিনিস পড়ার সুযোগ পাচ্ছি। মন্স পিউবিস হচ্ছে পার্টিকুলার যে পোর্শনটা, যেটা হচ্ছে ঠিক একটা মাস্কুলার মানে ওপেনিং থাকছে আমাদের, মানে ওপরের পোর্শনটা ভেজাইনাকে কভার করে যে জায়গাটা থাকছে। লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা দুটো লিপ লাইক, একটা বড় মাসেল আর একটা হচ্ছে ছোট মাসেল। লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা দিয়ে ভেজাইনাটা ঢাকা থাকছে, ক্লোজ থাকছে, সিম্পল মাসেলস। এইটাকে লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরা বলা হচ্ছে। হাইমেনটা, ওপেনিং অফ হাইমেনটা অনেক সময় একটা ওপেনিং অফ ভেজাইনাটা অনেক সময় একটা পাতলা লেয়ার দিয়ে ঢাকা থাকে, দ্যাট ইজ কল হাইমেন। হাইমেনটা যে সবসময় ভার্জিনিটি দেখায় তা নয়, হাইমেনটা অনেক সময় এই লেয়ারটা অনেক সময় সুইমিং সাইক্লিং এর সময় মানে নষ্ট হয়ে যায়, আবার কখনো কখনো এটা স্টেও করে যায়। সেই যে পার্টিকুলার লেয়ারিং দিয়ে হাইমেনটা ঢাকা থাকে, ভেজাইনাটা ঢাকা থাকে, সেই জিনিসটাকে বলে হাইমেন। আচ্ছা, এইবার আমি পেরিটোনিয়ামের কথা বলে দিয়েছি, দিস ইজ দ্য ওপেনিং অফ ভেজাইনা। এইখানে আমি বলছিলাম না যে ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে, যে ফিমেলের ক্ষেত্রে ইউরিথ্রাটা একটা আলাদা চ্যানেল দিয়ে বেরোচ্ছে, যেটা আমি আজকে দিয়ে শুরু করেছিলাম, যে যেহেতু পেনিসে একই, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ফর ফিমেল দিস ইজ ডিফারেন্ট। দেখ এইখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, ওপরটা দিয়ে ইউরিথ্রা দিয়ে ইউরিন পাস হয় এবং ভেজাইনা দিয়ে, আমি বললাম না যে এইটা অনেক বেশি ক্রিটিক্যাল, কারণ এখানে অনেকগুলো স্টেপস পরপর আমরা পড়ি। এবং দিস ইজ দ্য ক্লিটোরিস, জানিস তো? এই ক্লিটোরিসটা ধরা হচ্ছে যে আগে হিউম্যানও হার্মাফ্রোডাইটস থেকেই এসছে,
যার জন্য স্মল একটা পেনিসের চিহ্ন, মানে মেল এবং ফিমেল দুটোই হচ্ছে একই বডিতে প্রথমে ছিল, এটা এভলিউশনকে শো করে। তো স্মল পেনিস একটা থাকে, এটা থেকেই যায়, এইটাকে বলে ক্লিটোরিস। এটার কিন্তু অ্যাজ সাচ রিপ্রোডাক্টিভ ফাংশন কিছু নেই, এটা একটা সেন্সেবল পার্ট যেটা ফিমেল বডিতে রয়েছে। সেন্সেবল ইন দ্য সেন্স সেন্সেবল পার্ট ফর কপুলেশন, মানে যখন আমাদের সেক্সুয়াল এক্সাইটমেন্টটা হয় তখন, দ্যাট ইজ অলসো কল্ড কপুলেশন। তো সেই সময় একটা এক্সাইটমেন্টের সময় এটা একটা সেন্সিটিভ পার্টের রোল প্লে করে। অ্যাজ সাচ এর কিন্তু কোনো ফাংশন নেই। তো আমরা তাহলে দেখ একটা জিনিস একবার একটু পেছন থেকে আসি। হ্যাঁ, আমরা এই ডায়াগ্রামটা দিয়ে শুরু করেছিলাম, এখানে পুরো অ্যানাটমিক্যালি আমি দেখিয়েছি যে কি 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 আছে, তারপরে দেখ সিম্পল ওয়েতে তারপরে চলে গেছে, তারপরে এই ডায়াগ্রামটা অনেক সিম্পল করে জাস্ট টেনে যেটা আমরা পড়েছিলাম সেই ডায়াগ্রামে গেছি, যেখানে ওপর থেকে কি কি হচ্ছে এই ডায়াগ্রামটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এইখানে যদি বাচ্চাটা তৈরি হয় তাহলে এতটা ট্রাভেল করে। তারপরের ডায়াগ্রামে আমরা চলে গেছি যেখানে আমরা এক্সটার্নালি কিরকম দেখতে হয় ওসব যদি আমরা না কাটি, অ্যানাটমিক্যালি যদি না দেখি, বাইরে থেকে জাস্ট ফিজিওলজিক স্ট্রাকচারটা দেখি, তাহলে এই জিনিসটা আমরা নেকেড আইতে দেখতে পাবো। এরপরে কি এইটুকুনি অবধি সমস্যা আছে? ইন্দ্রাণী জায়গাটা একটু বলে দিন। বলবি তো তখনই। এটা হচ্ছে অ্যানাস, এখান দিয়ে আমাদের মানে স্টুলটা বেরোয়, সেইটা হচ্ছে অ্যানাস, আনডাইজেস্টেড পার্ট অফ দ্য ফুড, এখান দিয়ে বেরোয়। আর এইটা হচ্ছে ভ্যাজাইনা। এই যে ডিস্টেন্সটা আছে, এই যে লেয়ারিং আছে, এই যে স্কিনটা আছে, এই যে এতটা যে জায়গা রয়েছে, বেশি হয়ে গেল জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলছে পেরিটোনিয়াম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানে কি বুঝলি নাকি আমি আমাকে বলে দিলে আচ্ছা ঠিক আছে? না আমি বুঝেছি। এইবার দিস ইজ ইম্পর্টেন্ট, এইখানে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমরা পুরো জিনিসটা একসঙ্গে দেখাবো। কি পুরো জিনিসটা বলতে? পুরো জিনিসটা বলতে এইখানে একটা এগটা ফুললি ডেভেলপ করবে, এইটা হচ্ছে সেই এগটা যেটা ওভারি। এইখানে দেখ খুব ভালো করে এই জায়গাটা নোটিস করবি, এই জায়গাটায় কি হচ্ছে বলতো, একটা এর ভেতরে কোনো একটা মানে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হয়ে এগ তৈরি করছে। গ্রাফিয়ান ফলিকলস ওইগুলো আমরা সমস্ত মানে মেনস্ট্রুয়েশনে পড়বো, যেহেতু ডেলিকেট আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ধর একটা এখানে ডেভেলপ করেছে, করে এইখানে রাপচার হয়েছে ওভারিটা, হয়ে এখানে ও থ্রো করেছে, আমি বললাম না ক্যাচটা মিস হবেই না, থ্রো করেছে। এই ফিমব্রিটা এই যে ফিমব্রিটা ক্যাচ করেছে, ক্যাচ করে এগটা ক্যাচ করার পরে ভেতরে ঢুকেছে এবং এই অবধি ট্রাভেল করেছে। এইটুকুনি ক্লিয়ার বলতো? সাত্তকি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইখানে ম্যাচিওর করার পর এগটা বেরিয়েছে ওভারি থেকে, আমি বললাম ও এক্সপেল আউট করলেই ফিমব্রি ওটাকে ক্যাচ করবে, ক্যাচ করে নিয়েছে। যখন ক্যাচ করেছে তখন এগটা দেখতে এই রকম ছিল, ওয়ান নিউক্লিয়াস। স্পার্মটা এখানে না, দাঁড়া এখনো স্পার্ম এন্টার করাবো না, এইখানে ক্যাচ করে এইখানে ট্রাভেল হচ্ছে। এইখানে ট্রাভেল হওয়ার পর এটা একটুখানি না পিছিয়ে এসছে, একটু ওদিকে যাবে, এই জায়গাটা হচ্ছে অ্যাম্পুলা ইসথেমাস জাংশন। হ্যাঁ, ছবিটা একটুখানি এগিয়ে মানে জিনিসটা এগিয়ে এসছে, এটা একটু কনসিডার কর, আর একটু এদিকে।
এই জায়গাটাতে বেসিক্যালি ফার্টিলাইজারটা হওয়া কথা ছিল, এইখানে ফার্টিলাইজটা হয়েছে, এই জায়গাটা হয় না, এই জায়গাটা হয়, এটা অ্যাম্পুলা ইসথেমাস জাংশন। তোদের যদি ফার্টিলাইজেশন টেক্স প্লেস আসে, 4টে অপশন দেয়, বি কেয়ারফুল, অ্যাম্পুলা ইসথেমাস, অ্যাম্পুলা দেবে, ইসথেমাস দেবে, ফ্যালোপিয়ান টিউব দেবে, none of the above দেবে, অ্যাম্পুলা ইসথেমাস জাংশন এইটা যদি থাকে তাহলে সেটা কারেক্ট, এবং যদি কোনোভাবে এই অপশনটা থাকবেই আনসার, যেহেতু এনসিইআরটি দিয়েছে, যদি না থাকে ইসথেমাস শুধু থাকে, গো ফর ইসথেমাস নট অ্যাম্পুলা। হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু কোনো আনসার নয়, যেটা আমরা বেশিরভাগ লোকই লিখে আসি। কেন বলতো আনসার নয়? কারণ ফ্যালোপিয়ান টিউবটা একটা বিশাল জায়গা, তুই এইখানে অ্যানাটমিক্যালি এতটা জিনিস বিশাল, তো শুধু গড়ের মাঠটাই বিশাল নয়, তো এই জায়গার মধ্যে পার্টিকুলার কোন রিজিয়নে হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে ফার্টিলাইজেশন হয়, উই শুড রিমেম্বার দিস। এইবার আমরা যদি এই ছবিটা কনসিডার করি, এইখানে দেখ আমরা অ্যাক্রোজোমের, আমরা ওইটা কিন্তু করব ডিটেলে, আমি জানি তোদের বইয়ের সঙ্গে হয়তো একটু চেঞ্জেস পাচ্ছিস, আমি আগে ফ্লোটা এগিয়ে নিয়ে যাব, তারপর আমরা ডিটেলিংটা করব। এখানে কিন্তু আমি জানি ফার্টিলাইজেশন ইভেন্ট আমাদের আছে, সেটাও আমি ডিটেলে আলোচনা করব। তার আগে আমি ছোট করে একটু বলে নিই যে বেসিক্যালি অ্যাটাচমেন্টটা, প্রেগনেন্সিটা, তারপরে আমরা ওখানে যাব, কারণ ছবিটা দিয়ে বোঝাতে তাহলে সুবিধা হবে, যেহেতু আজকে আমরা অ্যানাটমিটা পড়ছি, এগুলো আবার আসবো, ডোন্ট ওয়ারি। তো এই যে দেখ ফার্টিলাইজেশন হয়ে গেছে, এই ফার্টিলাইজেশনটা এত ইজি নয়, এখানে একটা ইভেন্ট আছে, ফার্টিলাইজেশন ইভেন্ট। করব, ঠিক আছে, এই জিনিসটা ঝট করে ঢুকে যাবে না। তো এই যে ফার্টিলাইজ, ধরে নে ফার্টিলাইজ করে নিল, ফার্টিলাইজ করার পর এটা যদি স্টেপ 2 হয়, স্টেপ 3-তে দেখা যাচ্ছে যে ফার্টিলাইজড একটা ডিভিশন শুরু হলো, এই যে 2 সেল স্টেজ, জাইগোটে আমরা জানি জাইগোটটা ডিভাইড করতে আরম্ভ করে, 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ। এই 8 সেল স্টেজে এখান থেকে ট্রাভেল, 8 সেল স্টেজ অবধি এইখানে সব মানে ডিভাইড হতে হতে যাচ্ছে, গিয়ে এইখানে এসে এই জিনিসটা ট্রাভেল করে সেলটা ইউট্রাসে অ্যাটাচড হচ্ছে 8 সেল স্টেজে। এইটুকুনি ক্লিয়ার হলো কিনা বল? ইউটেরাসের ওই জায়গাটায় এসে তারপরে আর কি সেল ডিভিশন হবে না? হবে, অ্যাটাচমেন্টটা হয়ে গেল। আচ্ছা, যদি এইখানে বাই চান্স অ্যাটাচমেন্ট না হয়ে ট্রাভেল করতে থাকে, এই অ্যাটাচমেন্ট হবে HCG দিয়ে, এটা হরমোনটা নিয়ে আমরা পড়বো, এটা আমাদের আছে, বিশাল চ্যাপ্টার, বিশাল ইভেন্ট, আমি জাস্ট আজ গো থ্রু করে বেরিয়ে যাচ্ছি, তারপরে আমরা ডিটেলিংটা পরপর করতে থাকবো। এইখানে যদি বাই চান্স অ্যাটাচমেন্ট না হয়, ব্যাগটার মধ্যে জিনিসটা না ধরে, ফ্লো করে যায়, চাল ঢালতে গিয়ে খুব হয়, চালটা আমরা ঢালতে গিয়ে দেখলাম কিছুটা চাল ওই জায়গায় না পড়ে ছড়িয়ে যাচ্ছে, যদি এখানে না ধরে, যদি এটা ট্রাভেল করে বেরিয়ে যায়, তাহলে অ্যাবর্শন হয়ে গেল, প্রেগনেন্সি আর হলো না। এই যে অ্যাটাচমেন্টটা হলো এন্ডোমেট্রিয়ামের গায়ে, সেটাকেই বলা হচ্ছে প্রেগনেন্সি, বা ফিমেল বডি কনসিভ করলো। আর যদি ওই ইউটেরাসে অ্যাটাচমেন্টটা না হয়, যদি ফ্যালোপিয়ান টিউবের কোনো জায়গায় হয়, সেটাকে বলে, হ্যাঁ সেটা হতে পারে একটোপিক প্রেগনেন্সি, তখন ফ্যালোপিয়ান টিউবটা বার্স্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। অনেক সময় কি হয় এই ক্ষেত্রে, এটা আমরা রিপ্রোডাক্টিভ হেলথের টপিক বলে রাখলাম এখনই, একটোপিক প্রেগনেন্সি মানে ধর এইখানে থাকাকালীন কোনো কারণে এই HCG আঠাটা বা খুব বেশি তৈরি হচ্ছে। অনেক সময় হয় না, আমরা একটা পেজ আটকাতে গেলাম, 4-5টা পেজ আরো আটকে গেল, বেশি আঠা পড়ে গেছে, সেই জিনিসটা HCG সেক্রেশনটা খুব বেশি হচ্ছে কোনো কারণে, ভেরি আনফর্চুনেটলি এইখানে আটকে গেল। প্রেগনেন্সিটা বুঝতে, একটা সাইকেল মিস করে প্রেগনেন্সিটা যে হচ্ছে এটা বুঝতে বেশ কিছুটা সময় লাগে, ততদিনে ও এখানে আটকে গেছে। একটা সাইকেল বলতে পিরিয়ডস, মানে আমি বলছি যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে না,
তখনই তো আমি বুঝতে পারবো, সেটা তোমরা আসবো মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো মেনস্ট্রুয়াল সাইকেলটা হলো না, আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, ততদিনে এইখানে বেশ বড় হয়ে গেছে সেলটা। কিন্তু ওটা ইউট্রাস নয়, ইউট্রাসই হচ্ছে পার্টিকুলার ব্যাগ। এইখানে না ও নারিশমেন্ট পাবে, না ওকে ওখানে রাখা যাবে, কাজেই ও কিন্তু বড় হয়ে গেছে, এখানে কিন্তু অলরেডি ব্লকড হয়ে গেছে জায়গাটা। তখন এই সেলটা এখানে বার্স্ট করবে। অনেক সময় বার্স্ট করে খুব ভালো থাকলে কয়েকটা কেসে সিম্পল অ্যাবর্শন হয়ে যায়। ডাক্তাররা পরে বলেন যে আপনার একটোপিক ছিল, ভালোই হয়েছে, অ্যাবর্শন হয়ে গেছে, পরের বার আপনার কোনো সমস্যা হবে না। অনেক সময় কি হয়, এইটা বার্স্ট করাতে এই ফ্যালোপিয়ান টিউবটা, এটা মাসকুলার টিউব, তো এইটা অ্যাফেক্টেড হয়ে যায়। তখন কি হয়, এই দিক থেকে পুরো জিনিসটা বার্স্ট করাতে নষ্ট হয়ে যায়, এই ওভারিটার কোনো কাজই থাকে না। তখন ওই ওভারি দিয়ে শুধু এগ প্রডিউস হয়, তখন চান্সেস ফর ফার্টিলাইজেশনটা অনেকটা রিডিউস হয়ে যায় এবং একটা মানে প্রচন্ড সিভিয়ার ব্লাড লস হয়। একটোপিক প্রেগনেন্সিতে যদি কেটে বাদ দিতে পারে তো ভালো, আর যদি কোনো কারণে খুব বেশি কিছু হয়ে যায়, বেশি বড় হয়ে যায় এই সেলের মাসটা, সেক্ষেত্রে ফেটালও হতে পারে। তো একটোপিক প্রেগনেন্সি ইজ মানে এটা হয়, এটা ন্যাচারাল ফেনোমেনন, এটা হতে পারে। তবে একটু বয়স হয়ে গেলে, যদি মানে 25 বছর হচ্ছে আইডিয়াল এজ, হ্যাঁ, ফর কনসিভ, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। এইটা অনেক সময় যদি তুই 32 to 35 কনসিভ করিস ফার্স্ট চাইল্ড, তখন অনেক সময় এই একটোপিক হওয়ার চান্সেস থাকে। তার মানে এই নয় যে 25 বছর বা 27 বছরে হবে না, হতেই পারে। এটা একটা প্রবলেম, সেটাকে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি, কারণ ফ্যালোপিয়ান টিউবুলের মধ্যে হয়। ঠিক আছে ইন্দ্রাণী? হ্যাঁ মিস। আচ্ছা, সাত্তকী একদম চুপ করে গেছে। সাত্তকী ঠিক আছে? হ্যাঁ ম্যাম। কোথাও কোনো সমস্যা নেই তো? অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা অ্যাটাচমেন্টের পর আমরা একটু পুরোনোটা রিভাইজ করব, কারণ আমাদের এটা নতুন টপিক। তারপরে আমরা যাব না, কারণ আমরা পরের দিন ওখানে ফার্টিলাইজেশন ইভেন্ট এবং প্রেগন্যান্সিটা করব। আমি আজকে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম আরম্ভ করেছিলাম। হিউম্যান রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মরফোলজিক্যালি আমরা দুটো পার্সন একদম আলাদা আলাদা, একজন ফিমেল একজন মেল। ফিমেলের বডিটা একটু কমপ্লিকেটেড, তার একটু না বেশ কমপ্লিকেটেড। তার কারণ হচ্ছে গ্যামেট তো প্রডিউস হচ্ছেই এগ, তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজেশনটা হবে ইন্টারনাল এবং একদম কমপ্লিট চাইল্ড বার্থ হবে প্রত্যেকটা প্রসেস। এবং এই যে প্রেগনেন্সি কমপ্লিট চাইল্ড বার্থ হবে, সেইটা খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। এর জন্য ফিমেল বডিতে অনেক চেঞ্জেস হয় এবং সেই পার্চুরেশন বা বাচ্চাটা বেরোনো অবধি হচ্ছে সেই মানে অনেক একটা কমপ্লিকেটেড প্রসেসের মধ্যে দিয়ে হিউম্যান ফিমেল বডি যায়। এবং এর একটা মানে সেকেন্ডারি বা অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ সিস্টেম হিসেবে আমি মেমারি গ্ল্যান্ডের কথা বলেছিলাম, যার ডেভেলপমেন্ট আমরা পড়বো। কিন্তু ডেভেলপমেন্টটা কি করে হয় সেই প্রসেসটা তো মানে আমরা পড়বই, কিন্তু আজকে আমরা জানলাম যে পিউবার্টির সময় এর ডেভেলপমেন্টটা শুরু হয়, প্রেগনেন্সির সময় আবার এর একটা স্পেশাল ডেভেলপমেন্ট হয়, এটার মানে সাইজটা অনেক বেড়ে যায়, এর মধ্যে মিল্ক স্টোরড হয়। কি করে মিল্ক স্টোর হয় এবং কিভাবে মিল্কটা সাকিং রিফ্লেক্সের জন্য বাইরে আসে, বাচ্চাটাকে ফিড করে, সেইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। মেমারি গ্ল্যান্ড সম্বন্ধে আমরা এইটুকু জেনেছি। তারপরের পার্টে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে এন্টায়ারলি মেলে ঢুকে গেছিলাম আমরা। স্ক্রুটাম যেটা সাসপেন্ডেড অবস্থায় থাকে, যার মধ্যে টেস্টিসটা থাকে, বডির বাইরে থাকে টেম্পারেচারের জন্য। ওপরে পেনিস থেকে আমরা স্পার্মেটিক কর্ডের অ্যানাটমি এবং পেনিসের যে অ্যানাটমি সেটা আমরা ফার্টিলাইজেশনের সময় করব। ইরেকশনের জন্য আমি বলেছিলাম যে দুটো মাসেল এখানে খুব কাজ করে, একটা হচ্ছে ডার্টাস মাসেল আর একটা হচ্ছে ক্রিমেটার মাসেলস। এই দুটোর কি কাজ? ক্রিমেটার মাসেলস হচ্ছে ইরেকশনের সময় হেল্প করে, পেনিসটা স্ট্রেটেন হয়। আর আরেকটা জার্টাস মাসেল হচ্ছে যখন খুব ঠান্ডা লাগে তখন হচ্ছে জার্টাস মাসেলটা স্কুইজ করে আমাদের স্ক্রুটামটাকে বডির কাছে নিয়ে আসে, যার জন্য স্পার্মের টেম্পারেচারটা রেগুলেট হয়। আচ্ছা, এইটার পরে আমরা একদম ঢুকে গিয়েছিলাম যে আমরা বললাম যে টেস্টিসের মধ্যে বেসিক্যালি লোবিউলস থাকে, সেগুলোকে সেমনিফেরাস টিবিউলস বলে। তার মধ্যে স্পার্মটা প্রডিউস হয়, লেইডিস সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয় এবং টেস্টোস্টেরনটা ওইগুলো মানে স্পার্ম প্রোডাকশনে হেল্প
হেল্প করে। এবং দুটো আমরা অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, আমাদের প্রস্টেট গ্ল্যান্ডস এবং কাউপাস গ্ল্যান্ড সম্বন্ধে জানলাম, যে আমরা শুধু জানিনি, গ্ল্যান্ডসগুলো আমরা রেখে দিয়েছি ফার্টিলাইজেশনের জন্য, কি করে স্পার্ম ডেভেলপমেন্টের সময় এগুলো কাজ করে এবং কাকে সিমেন বলে, কেন ওটা ওরকম একটা সেমি সলিড লিকুইডের মধ্যে স্পার্মটা দেওয়া হয়, এগুলো আমরা সব নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। এরকম দুটো গ্ল্যান্ডের নাম শুধু আমরা করেছি। তারপরে আমরা ফিমেলে গেছি। ফিমেলে এগটা আমরা দেখলাম ওভারিটাও বাইরে, মানে বাইরে না, বডির বাইরে না, মানে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে পেলভিক রিজনে এবং লিগামেন্টস দিয়ে অ্যাটাচ রয়েছে। ওভারির মধ্যে একটা ডেভেলপ করছে, একটা থ্রু আউট হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব ক্যাচ করছে এবং ট্রাভেল করছে। অ্যাম্পুলা ইসথেমাস জাংশনে হচ্ছে আমাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে। আর তারপরে আমাদের ওখানে ডিভিশনটা শুরু হচ্ছে সেলের, এবং 2, 4, 8 স্টেজে গিয়ে ওটা ইউট্রাসের গায়ে লাগছে। ইউট্রাস হচ্ছে ব্যাগ, যার মধ্যে হচ্ছে আমাদের ওই ফার্টিলাইজ এগটাকে রাখা হচ্ছে এবং সেখানেই বাচ্চাটা বড় হচ্ছে। এইখানে আমরা একটা সার্ভিক্যাল ক্যানাল দেখেছিলাম খুব ভালো করে, যেখান দিয়ে ট্রাভেল করে পার্চুরেশনের সময় যদি নর্মাল ডেলিভারি হয়, সিজারিয়ান না হয়, সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারিও আমরা পড়বো, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে পার্চুরেশন দিয়ে কিভাবে বাচ্চাটা বেরোচ্ছে, এইটা আমরা পড়লাম। একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট আমরা আজকে পড়েছি, ওজেনেসিসটা পড়িনি, স্পার্মাটোজেনেসিসটা পড়েছি, যেখানে 2n থেকে প্রথমে n হলো, n থেকে আবার গ্রোথ হলো, গ্রোথ হয়ে গিয়ে এন থেকে ডিফারেন্সিয়েশন হয়ে স্পার্মিওজেনেসিস হয়ে মরফোলজিক্যালি একটা অন্যরকম দেখতে একটা স্পার্ম তৈরি হলো। স্পার্মটার স্ট্রাকচারটা আমরা পড়লাম, ওখানে আমরা অ্যাক্রোজোমটা দেখলাম, যে এনজাইমটা থাকে যেটা সেলকে এক্কেলাইজ করে, এবং এক্কেলাইজ করে কি করে জিনিসটা তৈরি হয় সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ফার্টিলাইজেশন ইভেন্ট, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হয় মেনস্ট্রুয়াল সাইকেল, আর যদি ফার্টিলাইজেশন হয় তাহলে ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, যেটা এমব্রায়োলজির আন্ডারে, সেটাও আমরা নেক্সট ক্লাসে পড়বো। এবং এর সঙ্গে আমরা আরেকটা জিনিস নেক্সট ক্লাসে পড়বো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেমোরি গ্ল্যান্ড। তাহলে আজকে আমরা এইখানে শেষ করব, পরের দিন আমরা এই ক্লাসটাকে আরো এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে? এখনো অবধি কারোর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে এইটুকুনি কিন্তু সবাই হোমওয়ার্ক করে আসবে, যাতে পরের দিনের ক্লাসটা করতে সুবিধা হয়। ঠিক আছে?